আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 27 ব্যাচ, তোমাদের বাংলা প্রথম পত্রের খুব কঠিন একটা টপিক বলে যেটা তোমাদের ধারণা, বিভীষণের প্রতি মেঘনাদ, সেটার ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আজকের ক্লাসটা বিভীষণের প্রতি মেঘনাদের প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ এবং বহু নির্বাচনী সমাধান, যাতে করে তোমাদের এইচএসসি পরীক্ষা কিংবা পরবর্তী জীবনে যদি বিভীষণের প্রতি মেঘনাদ কোথাও থাকে তাহলে তোমাদের আর ভয়ের কোনো কারণ থাকবে না। ঠিক আছে, তোমরা ইজিলি সমাধান করতে পারবা। আজকের ক্লাসটা আসলে কাদের জন্য? আজকের ক্লাসটা কিন্তু এইচএসসি 26 ও 27-এর জন্য, বিশেষ করে তোমরা যারা এইচএসসি 26, তাই না, 2026 ব্যাচ যারা, তারা এখন কলেজে সেকেন্ড ইয়ারে উঠে গেছো, কিছুদিন আগেই তোমরা ইয়ার ফাইনাল দিছো। তোমরা হয়তোবা গ্রুপ সাবজেক্টকে একটু বেশি প্রায়োরিটি দিতে, যে ইংলিশ বাংলা আইসিটিটাকে ওভাবে গুরুত্ব দাওনি, হয়তোবা অনেকের একটু সমস্যা হয়েছে। হওয়ারই কথা, কারণ এসএসসির মতো কিন্তু এইচএসসির বাংলা না। হ্যাঁ, যে আগের রাতে ওয়ান শট দেখে হয়তোবা পরীক্ষায় ভালো করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। বিশেষ করে প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউ কমন আসে না। আর যারা এইচএসসি 27 ব্যাচ 2027, তাদের এখন জীবনটা কেমন? তারা আসলে উত্তেজিত। অনেকেই চেষ্টা করবে যে আগে থেকে পড়ে রাখার জন্য, অনেকেই অনেকভাবে ডিমোটিভেট হবে যে এত আগে থেকে বাংলা পড়তে হয় না, কিন্তু পড়ে রাখলে তোমারই লাভ। তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়াপুরা যেই সাফারিংয়ের মধ্যে আছে, তোমাদের হয়তোবা সেই সাফারিংয়ে থাকা লাগবে না। বিশেষ করে বাংলা প্রথম পত্রে আমি বারবার বলছি, বাংলা প্রথম পত্র কিন্তু সোজা কিছু না। সোজা কিছু না বলতেও দুইটা টপিক আছে, যে টপিক দুইটা একটু কঠিন বলে আমরা ধারণা করি। একটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা মোটামুটি কঠিন, সবাই বলে এটাকে। আরেকটা টপিক আছে, সে টপিকের নাম হচ্ছে বিদ্রোহী। হ্যাঁ হ্যাঁ, এই বিখ্যাত কবিতা বাংলা সাহিত্যের, সেই বিদ্রোহী কবিতাটাও খুব একটা সহজ না, কারণ ওখানে কিছু রেফারেন্স আছে, যেই রেফারেন্সগুলো পড়তে হলে আমাদের আগে পরের কিছু ঘটনা পড়তে হয়। যেমন তুমি ধরো, এই বিভীষণের প্রতি মেঘনাদ প্রায় প্রায় না, আসলে 72 লাইনের একটা কবিতা, মানে এইচএসসি সিলেবাসের সব থেকে বড় কবিতা। আবার বিদ্রোহী কবিতাটা 56 লাইনের, ঠিক আছে, 56 লাইনের একটা কবিতা, এটাও কিন্তু ছোট না, ভালোই বড়। তো আজ আমি বিভীষণের প্রতি মেঘনাদ পড়াই, অন্য কোনো একদিন তোমাদের বিদ্রোহী কবিতার ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাব। এই বিভীষণের প্রতি মেঘনাদ পড়তে হলে কিছু ঘটনা তো পড়তে হয়, তাই না? প্রথমত আমাদের নামকরণটা দিয়েই বুঝতে হবে। দেখো, এখানে বিভীষণ একটা চরিত্র, বিভীষণ কি একটা চরিত্র, আর মেঘনাদ কি আরেকটা চরিত্র। মূল কথা যদি আমি ইজিলি তোমাদেরকে বুঝাই, বিভীষণ হচ্ছে মেঘনাদের কি বলতো, চাচা। বিভীষণটাকে, বিভীষণটা হচ্ছে চাচা, আর মেঘনাদটাকে তাহলে চাচার ভাতিজাই হবে, আর কি বা হবে? তাহলে এই মেঘনাদটা হচ্ছে ভাতিজা। এটা আমরা মজার ছলে তো বললাম, আরো ডিটেইলে তো বুঝতে হবে। আচ্ছা দেখো, এখন বিভীষণের প্রতি মেঘনাদ মানে কি? ধরো আমার প্রতি তোমার আচরণটা কেমন, স্টুডেন্ট টিচার সুলভ। এখন চাচার প্রতি ভাতিজার আচরণটা কেমন ছিল? একটু আক্রমণাত্মক ছিল, একটু অ্যাগ্রেসিভ ছিল। কেন জানো? কারণ এই রচনায় চাচা হচ্ছে বিশ্বাসঘাতক। চাচা হচ্ছে একটা বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। কেন চাচা বিশ্বাসঘাতক বলতো? কারণ চাচা শত্রুপক্ষের সাথে আতাত রয়েছে। চাচার শত্রুপক্ষের সাথে কি আছে? আতাত। শত্রু পক্ষের সাথে কি আছে? আতাত। আতাত মানে হচ্ছে সম্পর্ক। এই আতাত শব্দটা তোমরা রেইনকোট রচনায় পাবা। আমি কিন্তু ইবিআই 3.0-তে রেইনকোটও পড়াইছি, ইন ডিটেইল, ইন ডেপথ পড়াইছি। এবার একটু দেখো, আচ্ছা, শত্রুপক্ষের সাথে আতাত থাকায় সে নিজের পক্ষ, নিজের ভাতিজা, নিজের ভাই, নিজের দেশ এর সাথে কি করছে? বিশ্বাসঘাতকতা করছে। আর মেঘনাদ অপর পক্ষে কে? মেঘনাদ হচ্ছে একজন পাক্কা দেশপ্রেমিক এবং এই রচনার নায়ক। তাহলে মেঘনাদ হচ্ছে, আমরা বলতে পারি সে একজন দেশপ্রেমিক। ঠিক আছে, দেশপ্রেমিক। তো সামগ্রিকভাবে আমরা নামকরণ থেকে বলতে পারি কি বলতো, যে বিভীষণের প্রতি মেঘনাদ মানে হচ্ছে মেঘনাদ এর আচরণ তার চাচার প্রতি, বা বিভীষণের প্রতি মেঘনাদের যে আক্রমণাত্মক আচরণ, সেটাই এই কবিতা। মেঘনাদ তার চাচা, কার? তার চাচা বিভীষণের প্রতি, বিভীষণের প্রতি যে আক্রমণাত্মক, হ্যাঁ, আক্রমণাত্মক
নাটক আচরণ, সেটাই কিন্তু এই কবিতাটা, এই 72 লাইন। ঠিক আছে, তো এই 72 লাইনটা আসলে কেমন, এটা কেমন কবিতা, যদি এরকম প্রশ্ন তোমাদের মনে আসে তবে আমি তোমাদের উত্তরটা একটু দিতে চাই। এই কবিতাটা না সংলাপ নির্ভর কবিতা। এই কবিতাটা কেমন কবিতা? এই কবিতা একটা সংলাপ নির্ভর কবিতা। আচ্ছা, সংলাপ নির্ভর মানে বোঝাতো, তোমরা সংলাপ লিখছো না বলো তো ইংরেজিতে? সংলাপ নির্ভর কবিতা। আচ্ছা, সংলাপ নির্ভর কবিতা হচ্ছে সেগুলোকে বলে যে কবিতায় দুইটা চরিত্রের ভিতরে কথোপকথন হয়, সেটাই সংলাপ নির্ভর কবিতা। যেমন তোমাদের সিলেবাসে তাহারেই পরে মনে নামক যে কবিতাটা আছে, সেটাও কিন্তু একটা সংলাপ নির্ভর কবিতা। এই কবিতাটাকে আমরা কিন্তু একটা নাট্যগুণ সম্পন্ন কবিতাও বলতে পারি। এটাকে কি বলতে পারি বলতো? নাট্যগুণ সম্পন্ন কবিতাও বলতে পারি। সম্পন্ন কবিতা। কেন এই কবিতাটাকে নাট্যগুণ সম্পন্ন কবিতা বলবো বলতো? নাট্যগুণ সম্পন্ন কবিতায় কয়েকটা উপাদান থাকে। সেই উপাদানগুলোর ভিতরে প্রথম উপাদান হচ্ছে চরিত্র। নাটকের তো অনেক চরিত্র থাকতে পারে, এই রচনাতেও দুইটা চরিত্র আছে, অ্যাক্টিভলি দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে বিভীষণ আর একটা হচ্ছে মেঘনাদ। চরিত্র থাকার পর যে উপাদানটা থাকতে হয় সেটা হচ্ছে তোমার সংলাপ। তো দুইজনের ভিতরে সংলাপ হতে হতেই 72 লাইন হয়ে গেছে এই কবিতাটা। এরপরে আরো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ঘটনা প্রবাহ। এই রচনাতেও একটা ঘটনা প্রবাহ আছে, স্বাভাবিকভাবে একটা হিস্ট্রিক্যাল কি বলে এটা, একটা ফ্লো আছে। আর কি থাকে? ট্র্যাজেডি থাকে। এই চারটা উপাদান থাকা মানেই সেটা একটা নাট্যগুণ সম্পন্ন কবিতা। তো আমরা যদি একটু মানে কবিতার যেই গঠনতান্ত্রিক দিকে চলে যাই ছন্দ ব্যতীত, তবে এই কবিতাটা হবে একটা নাট্যগুণ সম্পন্ন কবিতা। আর ছন্দ নিয়ে যেহেতু কথা বললাম, এই কবিতাটা অমিত্রাক্ষর ছন্দে রচনা করা। এবং অমিত্রাক্ষর ছন্দ কি, EBI 3.2 এর বিভীষণের প্রতি মেঘনাদের ক্লাসে প্রথম ক্লাসটা আমি ছন্দের উপর নিছিলাম, ইন ডেপথ বিভিন্ন ছন্দ নিয়ে আলোচনা করছি। তোমরা যারা যুক্ত হবা তারা একটু দেখে নিতে পারো ক্লাসটা। আজকে মূল কবিতা সম্পর্কে আলোচনা করব আমরা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কবিতার একটা ইনিশিয়াল পার্ট। দুইটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার বিভীষণ যে দেশদ্রোহী, আরেকটা ক্যারেক্টার মেঘনাদ যে দেশপ্রেমিক। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমরা একটু আরো ডিটেইলে বোঝার চেষ্টা করি কাহিনীটা, সার সংক্ষেপটা। আচ্ছা, তোমরা একটু দেখো এই কবিতার যে উৎস, হ্যাঁ কি উৎস? উৎস মানে হচ্ছে সোর্স, উৎস। যেমন ধরো প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা রচনার একটা উৎস থাকে। কেমন উৎস? আমরা যদি অপরিচিতা গল্পটা একটু পড়ার চেষ্টা করি, তোমরা দেখবা, অপরিচিতা না, চিন্তা করো তোমরা SSC-তে শুভা পড়ছিলা না? তো শুভা গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে? গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে, সিম্পল হিসাব। এবার তোমরা যদি একটু দেখো যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা নামক শামসুর রহমানের একটা কবিতা তোমরা SSC-তে পড়ে আসছিলাম, মোটামুটি বড় একটা কবিতা। সেই কবিতাটা কোন বই থেকে নেওয়া হয়েছে বলতো? বন্দি শিবির নামক একটা বিখ্যাত বই আছে, 1972 সালে যে বইটা প্রকাশিত হয় সেই বই থেকে নেওয়া হয়েছে। তা আমরা এই যে বিভীষণের প্রতি মেঘনাদ যে পড়তেছি, হ্যাঁ বিভীষণের প্রতি মেঘনাদ যে পড়তেছি, এই বইটা মানে এই কবিতাটার উৎসটা কি? উৎসটা হচ্ছে মেঘনাদ বধ, মেঘনাদ বধ আর কি। ঠিক আছে, মেঘনাদ বধ। এই জিনিসটা সম্পর্কে তোমরা SSC-তে হালকা পাতলা হলেও জেনে আসছো যে মেঘনাদ বধ হচ্ছে একটা মহাকাব্য। মহাকাব্যকে ইংরেজিতে আমরা বলি এপিক পোয়েট্রি। পোয়েট্রি, কবিতা দুই ধরনের হয়, একটা লিরিক পোয়েট্রি যেটা ছোট সামান্য একটা ভাব নিয়ে লেখা হয়, যেমন প্রেমের হতে পারে, দেশপ্রেমের হতে পারে, যে কোনো কিছু হতে পারে, দর্শনমূলক হতে পারে ইত্যাদি। কিন্তু এই যেগুলা এপিক পোয়েট্রি, যেগুলাকে আমরা বলি মহাকাব্য, এই এপিক পোয়েট্রিগুলো আসলে কি জানো? কিসের কাহিনী নিয়ে লেখা হয়? এই এপিক পোয়েট্রিগুলোতে একটা গল্প বলা হয়। এপিক পোয়েট্রিগুলোতে কি বলা হয়? একটা গল্প বলা হয়। হ্যাঁ, গল্প বলা হয়। কেমন গল্প বলা হয় বলো তো? একটা যুদ্ধ বিচ্ছেদের বা যুদ্ধ বিগ্রহের গল্প বলা হয়। যুদ্ধ, একটু আমার সাথে লিখে ফেলো যে যুদ্ধ বিগ্রহের, যুদ্ধ বিগ্রহের ঘটনা বর্ণনা করা হয়। কিন্তু সেই ঘটনাটা হবে ছন্দের ভাষায়। কিসের ভাষায় হবে? সেটা হবে ছন্দের ভাষায়, কবিতার ভাষায়। এইটাই হচ্ছে মহাকাব্য। মহাকাব্যে একটা নির্দিষ্ট ঘটনা থাকে, সেই ঘটনার উপর ভিত্তি করে এই পুরা গল্পটা কবিতার ভাষায় লেখা হয়। ঠিক আছে, তাই আমাদের উৎস গ্রন্থটা সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে মেঘনাদ বধ। মেঘনাদ বধ বা বধ। এই মেঘনাদ বধ এটা তো একটা বই। এই বইটা 1861 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, প্রকাশ পায়।
এই বইটা যদি কেউ সংগ্রহ করো, দেখবা বইটার ভিতরে 9টা চ্যাপ্টার আছে। আর চ্যাপ্টারকে বলা হয় স্বর্গ, নট স নিচে বফলা। এটা হচ্ছে এই গল্পের বা সরি এই মহাকাব্যের 9টা কি ছিল বলতো, 9টা স্বর্গ ছিল বা স্বর্গ আছে আর কি। হ্যাঁ, 9টা স্বর্গ বা 9টা চ্যাপ্টার। তাহলে এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কোত্থেকে নেওয়া? এটা এই বই থেকে নেওয়া। তাহলে কোন চ্যাপ্টার থেকে নেওয়া? আমাদের কি 9টা চ্যাপ্টারে সব দিয়ে দিছে? না, অবশ্যই দেয় নাই, কারণ 9টা চ্যাপ্টার দিলে তো পুরো আস্ত একটা বই হবে। তা আমাদের কোন পার্টটা দিছে বলতো? আমাদের দিছে হচ্ছে ষষ্ঠ স্বর্গ। ষষ্ঠ স্বর্গ থেকে আমাদের নির্বাচিত 72টা লাইন তুলে ধরছে। এই ষষ্ঠ স্বর্গের নাম ছিল বধ। ষষ্ঠ স্বর্গের নাম কি? বধ। বধ মানে কি বলতো? বধ মানে হত্যা করা। হত্যা করা। কাকে হত্যা করা? এই জায়গায় মেঘনাদকে হত্যা করা হয়েছিল এবং সেই চ্যাপ্টারটা থেকেই নিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, ভাই সবগুলা চ্যাপ্টারের নাম আমাদেরকে বলতে পারবেন? একটা চ্যাপ্টারের নাম তো আপনি বললেন যে বধ, তাহলে বাকি 8টা চ্যাপ্টারের নাম কি? হ্যাঁ, ইবিআইতে আমি পড়াইছি, তোমাদেরকে একটু বলি, সেই স্লাইডটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে চিন্তা করো, এই যে স্লাইডটা, দেখো, প্রথম চ্যাপ্টারের নাম অভিষেক, দ্বিতীয় চ্যাপ্টারের নাম অস্ত্রলাভ, তৃতীয় চ্যাপ্টারের নাম সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ। এই বধটা কিন্তু আমরা পড়তেছি, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়তেছি। এই চ্যাপ্টারের নির্বাচিত 72 লাইনই কিন্তু আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা। এবার দেখো, তারপরে শক্তি নির্ভেদ, প্রেতপুরী, তারপরে সংস্ক্রিয়া। এই তো আমাদের টোটাল 9টা চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম তোমাদেরকে। অনেকের মনে প্রশ্ন থাকে আর কি। তাহলে এটা কি বোঝা গেল? আরেকটা ঘটনা আছে জানো, এই মেঘনাদ বধ না কোনো মৌলিক রচনা না, জানো কেন? কারণ আমরা প্রাচীন ভারতীয় একটা মহাকাব্য আছে না, বলো, রামায়ণ। সেই রামায়ণের কাহিনী অবলম্বনে এই মেঘনাদ বধটা রচিত। তার মানে দেখো, এটা কিন্তু নতুন কোনো কাহিনী না, এটা পুরাতন কাহিনী। আমি যদি তোমাদেরকে সিম্পলি 2টা টার্ম দিয়ে বুঝাই, যে রামায়ণের কাহিনীটা রাম কেন্দ্রিক, ওখানকার নায়ক রাম, আর মেঘনাদ বধ এই কাব্যগ্রন্থের নায়ক মেঘনাদ। এখন তোমরা বলতে পারো, ভাই কাহিনী কি আলাদা? না, কাহিনী সেম, দৃষ্টিভঙ্গি আলাদা। ধরো তোমার বন্ধু আর তোমার ভিতরে গ্যাঞ্জাম হয়েছে, এক পক্ষ তোমার সাপোর্ট নিবে, তোমাকে নায়ক বানাবে, আরেক পক্ষ ধরো তোমার বন্ধুকে নায়ক বানাবে। জাস্ট দৃষ্টিভঙ্গিটা আলাদা করে রচনাটা লেখা, বাট কাহিনী কিন্তু সিমিলার। বুঝতে পারছো তো জিনিসটা? তার মানে প্রশ্ন কি কি হতে পারে? বিভীষণের প্রতি মেঘনাদের উৎস গ্রন্থ কোনটা? মেঘনাদ বধ। মেঘনাদ বধের কোন কাহিনী অবলম্বনে রচনা করা? রামায়ণের কাহিনী অবলম্বনে রচনা করা। আরেকটু সিম্পলিফাই করে যদি বলি, এই রামায়ণের 3 দিন 2 রাতের ঘটনা হচ্ছে মেঘনাদ বধ। রামায়ণের 3 দিন মাত্র 3 দিন 2 রাত এর ঘটনা প্রবাহই এই মেঘনাদ বধ। রামায়ণ মানে ধরো রামের সারা জীবনের ঘটনা, কিন্তু মেঘনাদ বধ কিন্তু রামের সারা জীবনের ঘটনা নিয়ে লেখা না। এই 3 দিন 2 রাতের ঘটনা, যেই 3 দিন 2 রাতের ভিতরে লঙ্কা নামক রাজ্যকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। চলো এবার কাহিনীর সারসংক্ষেপ আরেকটু জানা যাক। আমরা 2টা রাজ্য সম্পর্কে একটু জানবো। কোন 2টা রাজ্য? একটা রাজ্যের নাম অযোধ্যা, আরেকটা রাজ্যের নাম লঙ্কা। ঠিক আছে, আমি কিন্তু টোটাল কাহিনী বলছি না, যতটুকু এই রচনার জন্য প্রয়োজন ততটুকু বলতেছি। আর টোটাল কাহিনীটা ইবিআই 3.0 এর মেঘনাদ বধ এর ক্লাসে বিশ্লেষণ করা হয়েছে। দেখো, এই যে অযোধ্যা নামক রাজ্যের যিনি রাজা, কে বলো তো আমার সাথে একটু বলো, যিনি হচ্ছে রাজা, সেই রাজার নাম হচ্ছে রাজা দশরথ। রাজা দশরথ। রাজার একটা রানী থাকলে কি মানায়? রাজার রানী কয়টা? একাধিক, 3টা রানী ছিল। সেই 3টা আমি একটু মজা করে পড়ালাম, কেউ আবার মনে নিয়ে নিও না কথাটা। এবার একটু দেখো, কৈশল্য, কৈকেয়ী এবং আরেকজনের নাম হচ্ছে সুমিত্রা। একটু দেখো, এই রাজার 3 রানীর সন্তান তো থাকবে, একাধিক সন্তান ছিল, মনে রাখবা। কৈশল্যা রানীর সন্তানের নাম হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র, যাকে আমরা শ্রীরাম বলি। আচ্ছা, কৈকেয়ী, তার সন্তানের নাম ছিল হচ্ছে ভরত, এবং কথায় আছে এই ভরত থেকেই কিন্তু ভারত নামকরণটা হয়েছে। এবার একটু দেখো সুমিত্রা।
ছোট রানী, তার 2 সন্তান, একজনের নাম হচ্ছে লক্ষণ, আরেকজনের নাম কি বলতো? আরেকজনের নাম হচ্ছে শত্রুঘ্ন। শত্রুঘ্ন, ঠিক আছে? এটা হচ্ছে একটা পক্ষ। আচ্ছা, রামচন্দ্রের স্ত্রীর নাম কি বলতো? তার নাম হচ্ছে সীতা। তার নাম হচ্ছে সীতা। এবার একটু দেখো, এই পক্ষের দিকে আমরা চলে আসি। এই পক্ষে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, বীরবাহু, মেঘনাদ এবং নিকষা সতী। ঠিক আছে, তোমাদের বইতে এই কয়েকটা নাম আসছে, তো এই কয়টা নাম দিয়ে আমি তোমাদেরকে একটু বুঝাই। রাবণকে, রাবণ হচ্ছে লঙ্কার রাজা। লঙ্কার রাজা, মূল কথা হচ্ছে সে রাক্ষসদের রাজা, অনেক পাওয়ারফুল। আচ্ছা, রাবণের 2 ভাই, একটা ভাই হচ্ছে কুম্ভকর্ণ, ভাই একটা হচ্ছে কুম্ভকর্ণ, আর ছোট ভাই হচ্ছে বিভীষণ। এই বিভীষণই হচ্ছে বিশ্বাসঘাতক, যে এই পক্ষের সাথে বিশ্বাসঘাতকতা করে এই পক্ষের সাথে হাত মিলায়। আচ্ছা, বীরবাহু হচ্ছে রাবণের ছেলে, বড় ছেলে, আর মেঘনাদ হচ্ছে দেশপ্রেমিক, এই গল্পের নায়ক। হ্যাঁ, তার মানে এই হচ্ছে রাবণের ছোট ছেলে। আচ্ছা, আর নিকষাটা কে বলতো? নিকষাটা হচ্ছে মেঘনাদের পিতামহী, মানে দাদি, এবং রাবণের মা, আরেক রাক্ষসী। বোঝা গেল? এই যে 2টা পক্ষ, এই 2 পক্ষের যুদ্ধ। কি নিয়ে যুদ্ধ? এখন যুদ্ধটা হচ্ছে এই যে সীতাকে নিয়ে, ইনাকে নিয়ে। কিভাবে ইনাকে নিয়ে যুদ্ধটা হয়েছে আমি তোমাদেরকে একটু যদি বলি, হালকার উপরে ঝাপসা যদি বলি, সীতাকে হরণ করে নেয়, হরণ করে, হরণ, হ্যাঁ, হরণ। এই যে সীতাকে হরণ করে কে? সীতাকে হরণ করে হচ্ছে রাবণ। সীতাকে যখন হরণ করে লঙ্কায় নিয়ে যায়, তখন কি হয়? এই পক্ষ এবং এই পক্ষের মধ্যে একটা যুদ্ধ হবে না, বলো? আচ্ছা, লঙ্কাতে তখন সীতাকে আনতে কাকে পাঠানো হয়? লক্ষণকে পাঠানো হয়। কাকে পাঠানো হয়? লক্ষণকে লঙ্কায় পাঠানো হয়। লঙ্কায় পাঠানো হলো, পাঠানো হয়, ঠিক আছে? লক্ষণকে পাঠানো হয় লঙ্কায় সীতাকে আনার জন্য। লক্ষণের সাথে কারা যায়? হনুমানের সেনাবাহিনী যায়। বুঝা গেছে? এই যে লক্ষণ যখন লঙ্কায় গেল, এত সহজে কি যাওয়া পসিবল না? কারণ এই যে বিভীষণ আছে না, বলো বিভীষণ, এই বিভীষণ ছিল রামের ভক্ত। বিভীষণ কে ছিল বলো? বিভীষণ ছিল হচ্ছে রামের ভক্ত, ঠিক আছে? সে যেহেতু রামের ভক্ত ছিল, তাই সে আত্মপক্ষ অর্থাৎ এই পক্ষটাকে বিসর্জন দিয়ে দেয় এবং সে বিশ্বাসঘাতকতা করে এই পক্ষের সাথে, কারণ সে রামের সাথে হাত মেলায়। তখন এই বিভীষণই সবাইকে মারার পথ দেখায় দেয়। সবাইকে কি করার পথ দেখায় দেয়? মারার পথ দেখায় দেয়। বোঝা গেল? তার মানে এই যে বিভীষণ, তার এই বিশ্বাসঘাতকতা কি ধরা পড়ে না? ধরা পড়ে। কখন ধরা পড়ে আমি যদি তোমাদেরকে আরেকটু সিম্পল করে বলি, ধরো সব যখন হচ্ছে, তখন যুদ্ধের প্রিপারেশন নেওয়ার আগে মেঘনাদ, হ্যাঁ, এই যে আমাদের নায়ক মেঘনাদ, সে অগ্নিদেবের পূজারত অবস্থায় ছিল। কার? অগ্নিদেবের। এটা তোমাদের বইতেই আছে, অগ্নিদেবের পূজারত ছিল। ব্যাপারটা তোমরা এভাবে ধরতে পারো, ধরো যুদ্ধে যাবার আগে কিংবা কোনো একটা জায়গায় যাওয়ার আগে আমরা নামাজ পড়ি, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই, সেও রেডি হওয়ার আগে পূজারত অবস্থায় ছিল। সে যেখানে পূজা করে সেই ঘরটার নাম হচ্ছে নিকুম্ভিলা, নিকুম্ভিলা যজ্ঞাগার। হ্যাঁ, নট যজ্ঞা, ইটস যজ্ঞা, যজ্ঞাগার। যজ্ঞাগার কথাটার অর্থ হচ্ছে পূজার ঘর। এটা হচ্ছে তার পূজার ঘর। আর মনে রাখো, এই পূজার ঘরে ঢোকা খুব টাফ, কারণ অনেক প্রহরী পাহারা দেয় এই পূজার ঘরে, ঠিক আছে? ঠিক এমন টাইমে সে যখন পূজারত অবস্থায় ছিল, তার এই যজ্ঞাগারে প্রবেশ করে কে জানো? তার এই যজ্ঞাগারে প্রবেশ করে হচ্ছে লক্ষণ। প্রবেশ করে কে বলতো? প্রবেশ করে হচ্ছে লক্ষণ। আচ্ছা, ভালো কথা। লক্ষণ কিভাবে প্রবেশ করতে পারে বলতো? তার কি প্রবেশ করা পসিবল? সে অযোধ্যা থেকে আসছে লঙ্কায়, এবং শত শত প্রহরীর চোখ ফাঁকি দেওয়া কি পসিবল? পসিবল না। তখনই পসিবল যখন এদের পক্ষের অর্থাৎ লঙ্কার পক্ষের কেউ তাকে সাপোর্ট করবে।
তখনই পসিবল। হ্যাঁ, তাকে সাপোর্ট করে। তাকে সাপোর্ট করে কে বলতো? তাকে সাপোর্ট করে এই যে বিশ্বাসঘাতক, তার নাম কি বলতো? বিশ্বাসঘাতক বিভীষণ তাকে সাপোর্ট করে। বিভীষণ তাকে সাপোর্ট করে। এবং সাপোর্ট করে কি হয় দেখো, মেঘনাদ কিন্তু তখন পূজারত অবস্থায়। তো আমাদেরকে কেউ যদি নামাজ পড়তে থাকে বা নামাজ পড়তে দেখে, আমরা তো নামাজেই মনোনিবেশ করব, এদিক ওদিক কি তাকাবো না। তখন কি হয় জানো? তখন লক্ষণ আসে। লক্ষণ এসে তার তলোয়ারটা কোষমুক্ত করে এবং মেঘনাদকে আঘাত করে, অস্ত্রাঘাত করে। মেঘনাদকে যখন অস্ত্রাঘাত করে তখন মেঘনাদ এর চোখ চলে যায় দরজার দিকে। দরজায় দাঁড়িয়েছিল বিভীষণ। বিভীষণকে দেখে সে সব বুঝে যায়, কিন্তু তার তো আর কোনো কিছু উপায় নাই। তাকে তো অস্ত্রাঘাত করে দেওয়া হয়েছে, তাকে তো তলোয়ারের আঘাত করে দেওয়া হয়েছে। সে প্রায় মৃতপ্রায় অবস্থায় দরজার দিকে তাকায় দেখে চাচা দাঁড়ায় আছে। তখন আর বুঝতে কিছু বাকি থাকে না। সে তখন সিরিয়াস এবং ভেবে নেয় চাচাই এই লক্ষণকে পথ দেখাইছে। তখন একটা কাল্পনিক কথোপকথন হয় চাচা এবং ভাতিজার, মানে বিভীষণ বা মেঘনাদ তখন চিন্তা করে, আমি যদি আমার চাচাকে সামনে পেতাম তবে চাচাকে এই কথাগুলো বলতাম, যে কিভাবে সে পারলো বিশ্বাসঘাতকতা করতে আপন রক্তের সাথে একটা পরের জন্য। তো ঘটনাটা কিন্তু এরকম, হালকার উপরে তোমাদেরকে বুঝাইলাম। তার মানে একটু সামারি যদি করি, সামারিটা দ্বারা এরকম যে মেঘনাদ পূজারত অবস্থায় যখন ছিল তখন লক্ষণ তার পূজার ঘরে এসে তাকে অস্ত্রাঘাত করে এবং তাকে মেরে ফেলে। ওই টাইমে সে দরজার দিকে তাকায়, তার চাচাকে দেখে। তখন তার মনে হয় তার চাচার সাথে এই কথাগুলো বলা খুব দরকার ছিল এবং সে তার চাচাকে উদ্দেশ্য করে কিছু কথা বলে। সিম্পল কাহিনী। চলো এবার কবিতায় চলে যাই। আমি যখন তোমাদেরকে কবিতা পড়াবো তখন কয়েকটা জিনিস খেয়াল রাখবা, তোমরা নোট করবা কিভাবে আমি বলি। এটা ইবিআইতে এভাবে পড়ানো হয়েছিল। বইয়ের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা পাশে 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 দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আজকে আমি বই দেখাচ্ছি না, আমি স্লাইডে করছি। যদিও আমি স্লাইডে কিছু লিখি না, আমি আমার কোর্সের ক্লাসগুলোতে বইতে এভাবে লিখে লিখে পড়াই। যেহেতু আজকে শুধু কবিতা নিয়ে আলোচনা করব, তাই তোমাদের বইতে একটু তোমাদেরকে বলবো নোট করতে। ঠিক এভাবে নোট করবা, ঠিক এভাবে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এভাবেই করা আছে। দেখো কি সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। ইবিআইতে যুক্ত হলে তোমাদেরও এভাবেই তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবা। ঠিক আছে? তো আজ চলো আর দেরি না করে আমরা এখন মূল রচনায় বা মূল কবিতায় চলে যাই। ঠিক আছে? এই যে দেখো আমাদের মূল কবিতাটা শুরু হচ্ছে কিভাবে দেখো। তার মানে মেঘনাদ কিন্তু এখন তলোয়ার বিদ্ধ। এখন মেঘনাদ বুঝতে পারে যে ঘটনাটা কি ঘটছিল। তাই এই রচনাটা শুরু হচ্ছে এভাবে। দেখো রচনাটা শুরু হচ্ছে এভাবে, এতক্ষণে। এতক্ষণে মানে কি তোমরা একটু দয়া করে এখানে লেখো। এতক্ষণে মানে হচ্ছে এতক্ষণ পর, এতক্ষণ পরে। হ্যাঁ, এতক্ষণে মানে এতক্ষণ পরে। অরিন্দম, তোমরা দয়া করে একটু লেখো অরি কথাটার অর্থ কি। অরি কথাটার অর্থ হচ্ছে শত্রু। আর অরিন্দম কথাটার অর্থ কি? অরিন্দম কথাটার অর্থ হচ্ছে শত্রু দমনকারী। শত্রু দমনকারী, যে শত্রুকে তাড়িয়ে দেয় তাকে অরিন্দম বলা হয়। দেখবা অনেকের নাম অরিন্দম। তো অরিন্দম মানে কি? শত্রু দমনকারী। এখন অরিন্দম কার নামের প্রতিশব্দ বলতো? অরিন্দম হচ্ছে মেঘনাদকে অরিন্দম বলা হয়, মেঘনাদ। ওকে, তাহলে দেখো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। কহিলা মানে কি বলতো? কহিলা মানে বলল। কহিলা মানে বলল। বিষাদে মানে কি বলতো? কষ্টে বা কাতর স্বরে। কাতর স্বরে। তার মানে মেঘনাদ যখন জানতে পারলো তার চাচা লক্ষণকে পথ দেখাই দিছে, তার মানে সে এতক্ষণ পর জানতে পারছে, আগে তো জানে নাই। এতক্ষণ পর সে বিষাদ ভারাক্রান্ত কণ্ঠে তার চাচার সাথে কিছু কথা বলবে। এটা ইনিশিয়াল লাইন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, খুব কষ্ট নিয়ে বলতেছে। কি বলতেছে? জানিনো কেমনে আসি লক্ষণ পশিল। জানিনো মানে জানতে পারলাম। জানতে, আমার সাথে একটু লেখো, জানতে পারলাম। হ্যাঁ, জানিনো মানে এই না যে জানলাম না বা জানতে পারলাম না, এরকম না, মানে জানতে পারলাম। হ্যাঁ, যে কেবল জানলাম ঘটনাটা। জানলাম কেমনে? পাশে লেখো কিভাবে। কিভাবে আসি মানে হচ্ছে এসে। এসে লক্ষণ মানে তো বুঝতেই পারছো, লক্ষণ
পশিল। পশিল কথাটার অর্থ কি জানো? পশিল কথাটার অর্থ হচ্ছে প্রবেশ করলো বা পৌঁছালো। তাহলে আমি এখানে লিখলাম প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? প্রবেশ করলো রক্ষপুরে। তাহলে রক্ষপুর কথাটা যতবার পাবা ততবার তোমার মনে রাখতে হবে রক্ষ মানে রাক্ষস, মানে রাক্ষসপুরীতে। রাক্ষস, রাক্ষস নগরীতে। আর একটু ব্র্যাকেটে লেখো এই রাক্ষস নগরী বলতে সে বুঝতে পারলে এতক্ষণ পর সে তার পূজার ঘরে লক্ষণ কিভাবে প্রবেশ করছে। ঠিক আছে, তার মানে পূজার ঘরের নাম কি বলতো? নিকুম্ভিলা যজ্ঞাগার। নিকুম্ভিলা, হ্যাঁ, নিকুম্ভিলা যজ্ঞাগারে। তাহলে এই 3 লাইনের ব্যাখ্যাটা যদি আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ দিয়ে পড়াই তাহলে দাঁড়াচ্ছে এরকম, দেখো তো, এরকমই দাঁড়ায় না? যে এতক্ষণ পর মেঘনাদ জানতে পারলো এবং জানার পর সে বিষাদ ভারাক্রান্ত কণ্ঠে বলছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, যে জানতে পারলাম কিভাবে লক্ষণ এসে পৌঁছালো। কোথায়? এই লঙ্কাপুরীতে, রাক্ষস নগরীতে এবং আমার পূজার ঘরে। হাই তাত, হাই মানে কি? এটা একটা আবেগ। এটা কি? এটা একটা আবেগ। হাই হাই, ছি ছি ছি, চাচা। তাত মানে কি বলতো? তাত মানে এই জায়গায় চাচা। অ্যাকচুয়ালি তাত মানে পিতার সমতুল্য। তাত কথাটার অর্থ তাত, হ্যাঁ, তাত মানে কি? তাত মানে হচ্ছে পিতার সমতুল্য। হ্যাঁ, পিতার সমতুল্য। যে হাই হাই, পিতার সমতুল্য চাচা, ছি। উচিত কি তব এ কাজ? অর্থাৎ তব মানে কি? তব মানে হচ্ছে তোমার, তোমার, হ্যাঁ, তুমি যা করলা সেটা কি তোমার উচিত হলো? তব এ কাজ, কোন কাজ বলো তো? এই যে লক্ষণকে, লক্ষণকে সহায়তা করা, সহায়তা করা, এই কাজটা কি তোমার করা উচিত হলো? আমাকে জবাব দাও চাচা, আমাকে জবাব দাও। এখন এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে লাইন পাবো সেখানে তার বংশ গৌরবের বা বংশ মর্যাদার কথা তুলে ধরবে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত তাদের বংশ গৌরবের কথা বলবে। যেমন দেখো, সে বলতেছে নিকোষা সতী তোমার জননী, মানে কি বলতো? যে তোমার মায়ের নাম, তোমার মায়ের নাম, তোমার মায়ের নাম নিকোষা সতী। নিকোষা সতী অর্থাৎ তোমার মা রাক্ষসদের জননী। সে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাক্ষসকে জন্ম দিছে, আর তুমি কাকে পথ দেখাইলা? ছি চাচা, ছি। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে কি? ভাই। তোমার ভাই রক্ষ শ্রেষ্ঠ মানে কি বলতো? রাক্ষসদের শ্রেষ্ঠ। তাহলে পাশে একটু লেখো, রাক্ষসদের সেরা রাক্ষস, সেরা বা রাজা। তাহলে এই রক্ষশ্রেষ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে? পাশে একটু লিখে রাখো, রাবণকে বোঝানো হয়েছে। রাবণ। ঠিক আছে, প্রশ্ন আসবে কি জানো? রক্ষশ্রেষ্ঠ কার উপাধি? এরকম। শুলি শম্ভু নিভু, শুলি শম্ভু নিভু কথাটার অর্থ কি জানো? এই কথাটার অর্থ হচ্ছে দেবতা শিবের মতো, শিবের মতো অস্ত্রধারী, অস্ত্রধারী। এটা একটু লিখে রাখো, অস্ত্রধারী। দেখবা শিবের হাতে একটা ত্রিশূল থাকতো। শিবকে বলা হয় শূলপাণি। তার ত্রিশূল এবং হাত, হাত মানে হচ্ছে পানি, শূলপাণি বলা হয় তাকে। ঠিক আছে, কুম্ভকর্ণে এরকম ছিল, শিবের মতো অস্ত্রধারী ছিল। সে কে? সে ছিল এই যে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণটা কে? তার আরেক ভাই, আরেক ভাই। ঠিক আছে, এক ভাই রাবণ, আরেক ভাই কুম্ভকর্ণ। ভাতৃপুত্র, ভাতৃপুত্র কথাটার অর্থ কি? ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। এবার প্রশ্ন আসে বাসবকে, ভাই বাসব লেখো, বাসব সম্পর্কে একটু লেখো। হ্যাঁ, বাসব। আচ্ছা, বাসব হচ্ছে দেবতা ইন্দ্রের অপর নাম। দেবতা ইন্দ্র, আমরা ইন্দ্র দেবতা সম্পর্কে হয়তোবা অনেকে শুনছে, অনেকে শুনবো। দেবতা ইন্দ্রের অপর নাম হচ্ছে বাসব। তো মেঘনাদ দেবতা ইন্দ্রকে হারাইছিল, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হয়। যে তোমার ভাইয়ের ছেলে দেবতা ইন্দ্রের ভয় সৃষ্টির কারণ। লেখো, ভাইয়ের ছেলে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ। তোমার ভাইয়ের ছেলে ইন্দ্রজিৎ, অর্থাৎ এটা মেঘনাদ নিজেকে বুঝাচ্ছে। মেঘনাদ, ওকে, মেঘনাদ নিজেকে বুঝাচ্ছে। নিজ গৃহপদ তাত দেখাও তস্করে, তস্কর মানে হচ্ছে চোর। হ্যাঁ, তস্কর মানে হচ্ছে চোর। তো তার চাচাকে মেঘনাদ বলতেছে, চাচা তুমি কিভাবে তোমার ঘরের পথ চোরকে দেখাতে পারলা?
বোঝা গেছে? নিজ গৃহপথ মানে নিজের ঘরের ঘরের রাস্তা। হ্যাঁ, চাচা তার মানে চাচা কিভাবে কিভাবে চোরকে চোরকে দেখালে দেখালে। ওকে, একটু লেখো দেখালে। কিভাবে দেখালে চাচা তুমি চোরকে রাস্তাটা? তার চাচাকে কিন্তু বকা দিতেছে। ঠিক আছে? চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। চন্ডাল মানে কি? চন্ডাল মানে হচ্ছে নিচু জাত। চন্ডাল মানে নিচু জাত। তার মানে এই যে লক্ষণকে চন্ডাল বলতেছে, বা রাম লক্ষণকে সে চন্ডাল বলতেছে। রাম লক্ষণ, ঠিক আছে, রাম লক্ষণকে তিরস্কার করতেছে। রাম লক্ষণকে বলতেছে এই চন্ডালকে বসাও আনি। বসাও আনি মানে কি? এনে বসাও। এনে বসালে বসালে রাজার আলয়ে মানে রাজার ঘরে। হ্যাঁ, রাজার ঘরে। তাহলে এখানে হচ্ছে তার বংশ মর্যাদার একটা দম্ভ সে দেখাচ্ছে, অহংকার সে দেখাচ্ছে। অনেক সময় তোমাদের বাবা মায়েরা রাগ করে বলে না, আরে তুই জানিস তুই কোন পরিবারের ছেলে, তুই কিভাবে ওই জরিনার মেয়ে সকিনার সাথে প্রেম করলি? হ্যাঁ দুষ্টু, তুই চৌধুরী পরিবারের বিশাল বড় সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকার। এ ধরনের একটা ফাপড় মারে না? তো এই যে তার চাচাকে বুঝাইলো যে চাচা তুমি কিভাবে রাম লক্ষণের সাথে ফ্রেন্ডশিপ করলা? তুমি কোন পরিবারের ছেলে জানো? তোমার ভাইয়ের ছেলে কে জানো? তোমার ভাইকে জানো? তোমার মা কে জানো? তুমি কোন বংশের ছেলে জানো? এইভাবে তার চাচাকে একটু বকা দিল। তাহলে একটু মনে রাখতে হবে তোমাদের কয়েকটা জিনিস। এখানে একটু লেখো যে কোনো শব্দের শেষে আলয় যদি পাও, আলয়, অথবা কোনো শব্দের শেষে যদি আগার পাও, আগার, সেটার অর্থ হচ্ছে ঘর। সেটার অর্থ হচ্ছে ঘর। এবং আলয় আগার থাকা মানে সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস। মনে রেখো এটা। ঠিক আছে? তাহলে এতটুকু তো ডান, বোঝা গেল। এবার একটু পরবর্তী অংশ দেখো। তার আগে একটু বলে দেই, তোমরা যারা আমাদের ইবিআইতে যুক্ত হবা, তোমাদের প্রথম ইবিআই আমরা ৩৮০০, এখানে ৩৮০০ হবে না, আসলে ৩৯০০ প্লাস স্টুডেন্ট আমাদের এনরোল ছিল। আমরা আশা করছিলাম মাত্র ৫০০ স্টুডেন্টও মনে হয় হবে না, কিন্তু আসলে মহান আল্লাহ তাআলার কৃপায়, আমাদের পরিশ্রমে এবং তোমাদের ভালোবাসায়, অ্যাপ্রিসিয়েশনে আমরা ৩৯০০ প্লাস স্টুডেন্টকে পড়াইছিলাম। ইবিআই 2 আমরা ৪৩০০ প্লাস স্টুডেন্টকে পড়াইছি, এবং এখান থেকে আসলে সব থেকে ভালো রিভিউ আমরা অ্যাচিভ করি। এবারকার ইবিআইতে প্রায় ৩০০০ প্লাস, ৩০০০ প্লাস হয় নাই, ৩০০০-এর কাছাকাছি স্টুডেন্ট অলরেডি এনরোল্ড। আমরা বলতে পারি যে আমরা 3টা ইবিআই মিলায় প্রায় ১২,০০০-এর কাছাকাছি স্টুডেন্ট পড়াচ্ছি। হ্যাঁ, তো তোমরাও যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাস যদি ভালো লাগে তবেই যুক্ত হও। যদি যুক্ত হও কি কি পাবা আমি যদি তোমাদেরকে একটু বলি। কারা যুক্ত হবা এই ক্লাসে? যারা এইচএসসি ফুল সিলেবাস কমপ্লিট করে এ প্লাস পেতে চাও, স্বাভাবিকভাবে তারাই যুক্ত হবা। যারা বাংলা ইংলিশ আইসিটি বেসিক স্ট্রং করতে চায় এবং রেলিভেন্ট অ্যাডমিশন টপিকগুলো যারা ক্লিয়ার করতে চায়, কলেজের সাথে ঘরে বসে স্ট্রাকচার্ডভাবে যারা লেখাপড়া করতে চায় এবং অ্যাডমিশন টেস্টে যারা আগায় থাকতে চায়, তারাই কিন্তু আমাদের কোর্সে যুক্ত হবে। এবার একটু যদি বিরক্ত করি আর একটু, প্রত্যেকটা ক্লাসের লাইভ এবং আর্কাইভ ক্লাস, অর্থাৎ তোমরা যুক্ত হলেই কিন্তু, যেহেতু তোমরা ইবিআই 3-তে যুক্ত হবা, তোমরা কিন্তু ইবিআই 2 এর সবগুলা ক্লাস আর্কাইভ পেয়ে যাবা। তোমার অপেক্ষা করতে হবে না লাইভের জন্য। তোমরা তোমাদের কলেজের সিলেবাস অনুযায়ী যার যার মতো পড়ে ফেলতে পারবা। এবার একটু দেখো, টিচারের বানানো অর্থাৎ আমার বানানো লেকচার শিট আর প্র্যাকটিস শিট তোমরা পাবা। একটু যদি প্র্যাকটিস শিটটা দেখাই তোমাদেরকে, এই যে দেখো, এটা হচ্ছে প্র্যাকটিস শিট। এটা হচ্ছে একটা প্র্যাকটিস শিট তোমাদেরকে তোমরা পাবা, যেখানে কিছু এই অংশটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং তোমাদের কি বলে এটাকে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ থাকে, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ। এবার একটু যদি তোমরা দেখো, তোমাদের ক্যারেক্টারের বর্ণনা থাকে। এই যে ক্যারেক্টারের বর্ণনা, তোমরা যদি একটু খেয়াল করো, প্রয়োজনীয় ক, প্রয়োজনীয় ক এর পর প্রয়োজনীয় খ, এবং কিছু টাইপ ভিত্তিক সৃজনশীল আমরা দিয়ে থাকি এই প্র্যাকটিস শিটগুলোতে। হ্যাঁ, আচ্ছা, এরপর এমসিকিউ দেন না ভাইয়া? অবশ্যই এমসিকিউ দিই। দেখো, এই যে প্রয়োজনীয় এমসিকিউ গুলাও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে প্র্যাকটিস শিট। ঠিক আছে, তোমাদেরকে আমরা দিব। কোয়েশ্চেন অ্যানালাইসিস ভিত্তিক শিওর শর্ট সাজেশন, এটা তো তোমরা পরীক্ষার আগে পেয়েই যাও আমাদের থেকে। অধ্যায় ভিত্তিক মেগা এক্সাম
এবং এক্সামের সলভ ক্লাস পাওয়া হয় আমাদের ইবিআইতে, জানো? এক্সামের সলভ ক্লাসও আমরা তোমাদেরকে নেই। এবার দেখো ডাউট সলভিং গ্রুপ, কিভাবে আমরা ডাউট সলভ করি। দেখো ডাউট সলভিং এর উপরে তোমাদের ক্লাসও হয়। এই যে দেখো আমরা একটা ডাউট সলভিং ক্লাস নিছিলাম। এই যে ওরা যে কমেন্টগুলো করে না, সেই কমেন্টগুলো নিয়ে আমি ওদেরকে বুঝাই দিই। দেখো ওদেরই কমেন্ট, তোমাদের স্টুডেন্টদেরই কমেন্ট, এবং প্রত্যেকটা কমেন্ট অনুসারে কিন্তু আলাদাভাবে ওদেরকে বুঝায় দেওয়া হয়। এটা কিন্তু একটা গ্রেট ফিচার তোমাদের জন্য। আর এই যে জুম সেশন, এটা মাসে একবার তোমাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। যাই হোক, একটু বিরক্ত করলাম। এখন আমরা একটু ফিরে আসি, রচনাতে ফিরে আসি। দেখো ওকে, আর বিরক্ত করব না, এবার মূল রচনাতেই চলে যাই আমরা। আসো, ওকে, খেয়াল করো। আসো, এবার কি হলো দেখো। এবার মেঘনাদ বলতেছে কি জানো, এতক্ষণ বকা দিছে কিন্তু তার চাচাকে, বলতেছে কিন্তু নাহি গঞ্জি তোমায়। গঞ্জি মানে কি বলতো? তিরস্কার করা বা অপমান করা। অপমান করা, করা, হ্যাঁ। সে বলল কিন্তু নাহি গঞ্জি তোমায়, কথাটার অর্থ হচ্ছে যে না চাচা, আমি তোমাকে অপমান করতে চাই না। একটু লিখে রাখো, আমি তোমাকে তোমাকে অপমান অপমান করব না, করব না। হ্যাঁ, এই লাইনটা আসবে আবার তোমাদের এমসিকিউর জন্য। কেন সে অপমান করতে চায় না বলো তো? গুরুজন তুমি পিতৃতুল্য, এটার কারণ হচ্ছে তুমি গুরুজন, এ কারণে আমি তোমাকে বেশি অপমান করব না। পিতৃতুল্য অর্থাৎ তুমি আমার পিতার মতো, পিতার মতো, ঠিক আছে? এই কারণে তোমার সাথে আমি আর বেশি কথা বাড়াবো না। এক কাজ করো, ছাড়োদার। ছাড়োদার কথাটার অর্থ কি বলতো? দরজা ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও। মানে এই যে গ্যাঞ্জামের টাইম আমরা বলি না, এই তুই আমার ছাড়, তুই আমার ছাড়, ওরে আমি মাইরা ফেলামু, তুই আমার ছাড়। তো এরকম বলতেছে, ছাড়োদার, যাব অস্ত্রাগারে। অস্ত্রাগার মানে কি বলতো? অস্ত্রের ঘরে, ঠিক আছে? যাব অস্ত্রের ঘরে, অস্ত্র সংগ্রহ করব যুদ্ধ করার জন্য, অস্ত্রের ঘরে। অথচ মেঘনাদ কিন্তু আসলে আগে অস্ত্রবিদ্ধ, সে কিন্তু কাল্পনিক কথোপকথনে আছে। যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। পাঠাইব, রামানুজ মানে কি? রামের অনুজ, অনুজ মানে ছোট ভাই, মানে লক্ষণ। সমন ভবনে, সমন ভবন মানে কি জানো? মৃত্যুপুরীতে। তাহলে এখানে একটু লেখাবো, পাঠাবো, পাঠাবো কাকে? রামের ছোট ভাইকে, রামের ছোট ভাইকে কোথায় বলতো? সমন ভবনে। মানে কি? মৃত্যুপুরীকে, যে তাকে আমি শাস্তি দিব। হ্যাঁ, মৃত্যু পুরীতে। ছেড়ে দাও চাচা, ছেড়ে দাও আমাকে পুরীতে। লঙ্কার কলঙ্ক, এই লঙ্কার কলঙ্ক মানে কি বলতো? যে লঙ্কার জন্য কোনটা কলঙ্ক বলো? লক্ষণ যে লঙ্কাতে প্রবেশ করছে এটাই কলঙ্ক। লক্ষণের লঙ্কায় প্রবেশ, প্রবেশ, এটা হয় কলঙ্ক। লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব। ভঞ্জিব কথাটার অর্থ হচ্ছে দূরীভূত করা, দূরীভূত করা, দূরীভূত করা বা দূর করা। আহবে কথাটার অর্থ হচ্ছে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। তাহলে এতটুকু একটু বুঝাই দেই। বলতেছে চাচা গেটটা ছেড়ে দাঁড়াও, অনেক হয়েছে, অনেক। আমি অস্ত্রাগারে যাব এখনই, অস্ত্র সংগ্রহ করব এবং রামের এই ছোট ভাইটাকে, দুষ্টুটাকে আমি মেরে একদম মৃত্যুপুরী বা জমালয়ে পাঠাই দিব, ঠিক আছে? লঙ্কার কলঙ্ক, ও লঙ্কায় ঢুকছে, এটা কলঙ্ক আমাদের জন্য, এটা আমি দূর করব আজকে। কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে। উত্তরিলা বিভীষণ। এতক্ষণ কি তার চাচা কি জবাব দিছে বলতো? জবাব কিন্তু দেয় নাই। এই প্রথম প্রথম চাচ্চু, হ্যাঁ, প্রথম বিভীষণ উত্তর দিচ্ছে, বিভীষণ জবাব দিবে। দেখো তো জবাব কিভাবে দিচ্ছে, জবাব দিবে কেমনে, জবাব দিচ্ছে দেখো। উত্তরিলা বিভীষণ অর্থাৎ উত্তর দিল, উত্তর দিল কে বলতো? উত্তর দিল এই যে বিভীষণ। বিভীষণ এখন উত্তর দিবে। দেখো তো তার উত্তরটা তাকে কি আরো রাগান্বিত করে ফেলবে? বৃথা এই সাধনা, যে সাধনা মানে চেষ্টা, হ্যাঁ, বৃথা মানে কি? ওয়েস্ট। যে তোমার এই চেষ্টাটা ঠিক না, তোমার এই চেষ্টা ঠিক না, ঠিক না। ধীমান, ধীমান মানে কি বলতো?
বুদ্ধিমান। ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এই ধীমান বলতে কাকে বোঝানো হলো? ধীমান বলতে কিন্তু মেঘনাদকে বোঝানো হলো, মেঘনাদ। একটা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবা যে সর্বপ্রথম, হ্যাঁ, সর্বপ্রথম বিভীষণ মেঘনাদকে কি বলে সম্বোধন করে? কি বলে সম্বোধন করে? অ্যান্সার হবে ধীমান। আর মেঘনাদ বিভীষণকে কি বলে করে বলতো? তাত। এইটা একটু লাগবে। তাহলে কোনটা কাকে বোঝাচ্ছে, এই জিনিসগুলা কিন্তু এই রচনায় মহা গুরুত্বপূর্ণ এবং বাচ্চারা প্রচুর ভুল করে এটা। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রেখো তোমরা, জাস্ট একটু মনে রাখলে হবে। ধীমান। রাঘব দাস আমি, বিভীষণ বলতেছে যে রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। আচ্ছা, বুঝি নাই আমরা, তাই না? রাঘব দাস বলতে রামের দাস, রাঘব দাস বলতে রামের দাস। দাস বলতে কিন্তু চাকর না, রামের অনুসারী। দাস বলতে অনুসারী বুঝাইছে, অনুসারী আমি। বিভীষণ এই কথাটা বললো, দেখো কি বড় একটা কথা। এত বড় রাক্ষসের ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর সেই কথা বলতেছে যে আমি রামের অনুসারী। মেঘনাদ কি এটা সহ্য করতে পারবে এই কথাটা? দেখো তো, সে বলতেছে রামের অনুসারী আমি। কি প্রকারে? কি প্রকারে মানে হচ্ছে কিভাবে, কিভাবে তার বিপক্ষ কাজ করব, যে তার বিপক্ষে কাজ করব, তার বিপক্ষে কাজ করব, যে আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। এই তারটাকে একটু মনে রেখো, এই তার বলতে কিন্তু রামকে বোঝানো হচ্ছে। বুঝা গেল? রামকে বোঝানো হচ্ছে যে আমি তো রামের ভক্ত, ভাতিজা আমি রামের ভক্ত, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। তোমাকে আমি ছাড়তে পারবো না, তুমি অস্ত্রাগারে যেতে পারবা না, আমি আটকে রাখবো তোমাকে, হবে না, আমি রামের ভক্ত। হ্যাঁ, রক্ষিতে অনুরোধ, যে তুমি আমার রিকোয়েস্টটা রাখো ভাতিজা, আমি পারবো না তার বিপক্ষে যেতে। রক্ষিতে অনুরোধ মানে আমার অনুরোধটা রাখো, অনুরোধ রাখো, প্লিজ আমার অনুরোধ রাখো। ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন আমি সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে রাঘব দাস, এই রেফারেন্সটার অর্থ কি? রাঘব দাস, আমি তোমাদেরকে একটু বলি, খেয়াল করো কিন্তু। একটা রাজা ছিল, রাজার নাম ছিল হচ্ছে দিলীপ। রাজার নাম কি? দিলীপ। আচ্ছা, দিলীপ রাজার পুত্রের নাম ছিল কি বলতো? পুত্রের নাম ছিল হচ্ছে রঘু। রঘু। রঘুর পুত্রের নাম ছিল হচ্ছে অজ। অজের পুত্রের নাম হচ্ছে দশরথ। দশরথ, হ্যাঁ, দশরথ। একটু লেখো, দশরথ। দশরথের পুত্রের নাম হচ্ছে রাম। রাম, হ্যাঁ, রাম। আর রামের পুত্রের নাম লব আর কুশ। এটা অনেকেই জানে। একজনের নাম হচ্ছে লব, আরেকজনের নাম হচ্ছে কুশ। যদিও আমাদের এই রচনায় লব আর কুশের সম্পর্কে কিছু নাই। এটা কেন লিখলাম আমি একটু বলি। দেখো, এই রাঘব কথাটার অর্থ কি জানো? রাঘব কথাটার অর্থ হচ্ছে রঘু বংশে যারা জন্মগ্রহণ করে, রঘু বংশে যারা জন্মায়। মূলত রামকে বোঝানো হচ্ছে। রাঘব মানে হচ্ছে রামকে বোঝানো হচ্ছে, তাই না? তাইলে এখানে কেন আমি এটা লিখলাম? একটা বংশ ছিল, বংশের নাম হচ্ছে সূর্য বংশ। সূর্য বংশের একজনের নাম হচ্ছে দিলীপ। হ্যাঁ, সূর্য বংশের একজনের নাম হচ্ছে দিলীপ, আর দিলীপের পুত্র হচ্ছে রঘু। এই রঘু জন্যই কিন্তু আমরা বলি রাঘব। কি বলি? রাঘব। অর্থাৎ এই রঘুর বংশে যারা জন্মগ্রহণ করছে তাদেরকেই তো আমরা রাঘব বলি। এই কারণে এই চারটা আমি তোমাদেরকে একটু পড়ালাম। যেহেতু এই রঘুর বংশেই এই রামের জন্ম, তাই রামকে বলা হয় রাঘব। রামকে কি বলা হয়? রাঘব। আর রাঘব দাসটাকে, রাঘব দাস হচ্ছে বিভীষণ। দাস মানে অনুসারী, এটা একটু মনে রেখো। আচ্ছা, দেখো তাহলে এই পর্যন্ত আমি যেটা দেখলাম যে বিভীষণ তার ভাতিজা মেঘনাদকে অস্ত্রাগারে যেতে দিবে না। এটার কারণ হলো সে রামের ভক্ত এবং রামের বিপক্ষে সে কোনোভাবেই যাবে না। এই কথাটা মেঘনাদ শুনছে। মেঘনাদ তা আগে থেকেই চেতা, খেপা। মেঘনাদ এখন কিভাবে উত্তর দিবে দেখো তো। উত্তরিলা কাতরের রাবণী। রাবণী মানে রাবণের পুত্র। রাবণী কথাটার অর্থ হচ্ছে রাবণের পুত্র। ঠিক আছে, রাবণের পুত্র।
উত্তরিলা কাতরে, মানে কাতর স্বরে উত্তর দিল। কাতর স্বরে উত্তর দিল। কে উত্তর দিল বলতো? মেঘনাদ। কারণ রাবণের পুত্র মানে তো মেঘনাদ। কি উত্তর দিচ্ছে? হে পৃথিব্য, যে হে পিতার সমতুল্য, হে, একটু লেখো, হে পিতার সমতুল্য, হে পিতার সমতুল্য চাচা, তব বাক্যে ইচ্ছে মরিবারে। তব মানে কি? তব মানে হচ্ছে তোমার, তোমার। বাক্যে মানে কি বলতো? বাক্যে মানে কথায়। তোমার কথায় মরতে ইচ্ছে করছে, মরতে ইচ্ছে করছে। যে তোমার কথায় আমার মরতে ইচ্ছে করছে চাচা, এটা কিভাবে তুমি বললে? ওই যে ওই নর্মালি ইয়ের মতো, ধরো তুমি অনেক উচ্চ বংশীয় একটা ছেলে, তুমি প্রেম করছিল জরিনা আন্টির মেয়ে কারিনার সাথে, সে আবার নিচের বংশের। এই কথা যখন তুমি তোমার মাকে বলছো, মা আমি তো জরিনা আন্টির মেয়ে কারিনার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তখন তোমার মা বলবে না, ছি 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 সন্তান তুই কি করলি, তোর কথায় আমার মরতে ইচ্ছে করছে। ওরকমই একটা লাইন আর কি। ঠিক আছে, তাইলে এতটুকু তোমরা বুঝতে পারলা না? খুব সিম্পল, কিন্তু খুবই ইজি। এইবার একটু আসো, এখন আবারও বংশ মর্যাদার গৌরব তুলে ধরবে। হ্যাঁ, এখন আবার কি করবে বলতো? এখন সিমিলারলি তার বংশ মর্যাদার গৌরবটা তুলে ধরবে। দাঁড়াও, এইটা একটু লক করি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। দেখো ভালো মতো একটু খেয়াল করো। হ্যাঁ, বংশ বংশ মর্যাদার গৌরব, গৌরব তুলে ধরবে। ঠিক আছে, একটু খেয়াল করো, ধরবে কে? মেঘনাদ, মেঘনাদ। আচ্ছা, এইটা হচ্ছে আবার সে তার বংশ গৌরবের মানে বংশ মর্যাদার গৌরবটা তুলে ধরবে। কারণ তার চাচা তো আসলে বুঝতেছে না সে কোন বংশের ছেলে, ভুলে গেছে। মেঘনাদ বলতেছে, রাঘবের দাস তুমি। সে খুবই অবাক, মেঘনাদ খুবই বিস্মিত। এখানে একটু লেখো আমার সাথে, যে সে খুবই বিস্মিত, হ্যাঁ, হয়ে, বিস্মিত হয়ে বলল। লেখো, প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, বিস্মিত হয়ে বলল, রাঘবের অর্থাৎ রামের দাস তুমি। দাস বলতে কিন্তু অনুসারী, চাকর না। হ্যাঁ, এটা একটু মনে রেখো, অনুসারী তুমি চাচা। আই হাই রে, তুমি এই কথা কিভাবে বললে? কেমনে ও মুখে আনিলে এ কথা? এটা তো বুঝতে পারছো। কেমনে কথাটার অর্থ কি বলতো? কিভাবে, কিভাবে তোমার মুখে, তোমার মুখে এই কথা আনতে পারলা, এই কথা আনতে পারলা। সিম্পল না? দেখো, আনতে পারলা। তাত কহতা দাসেরে, তাত মানে কি? তাত মানে চাচা, তাত মানে চাচা। কহতা দাসেরে, এই কহতা দাসেরে বলতে কিন্তু মেঘনাদকে বলতেছে, নিজেকে। এই দাস বলতে কিন্তু মেঘনাদ, এই দাস বলতে মেঘনাদ। কথাটা একটু ভালো মতো বুঝছো কিন্তু। বলছে না কহতা দাসের মানে চাচা, আমিও তো তোমার অনুসারী, আমাকে বোঝাও তুমি রাবণের ভাই হয়ে রামের পক্ষ কিভাবে নিলে? যে আমিও তো তোমার অনুসারী, আমিও তোমার অনুসারী। এক মিনিট, অনুসারী, হ্যাঁ, আমিও তোমার দাস, আমিও তোমার অনুসারী। তুমি আমাকে বোঝাও তুমি রামের ভক্ত কিভাবে হতে পারলা? ছি চাচা, ছি। এইবার এই লাইনগুলো একটু ভালো মতো বুঝবা, তাদের বংশের পরম্পরা এটা একটু তুলে ধরবে, গৌরব তুলে ধরবে। বলতেছি, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। মাশাআল্লাহ, একটা লাইনও বুঝি নাই। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, খুব সুন্দর একটা লাইন। দেখো, স্থাপিলা কথাটার অর্থ পাশে লেখো, সবাই লেখো। স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করা, স্থাপন করা। বিধু মানে কি? বিধু কথাটার অর্থ লেখো, বিধু মানে হচ্ছে চাঁদকে, চাঁদকে। বিধু মানে চাঁদ, আর বিধুরে মানে চাঁদরে, সো এটাকে আমরা লিখলাম চাঁদকে। বিধি আমরা বলি না, বিধির বিধান মানে কি বলতো? সৃষ্টিকর্তার বিধান। তার মানে বিধি মানে এখানে সৃষ্টিকর্তা, তাই তো? সৃষ্টিকর্তা, দেবতা, সৃষ্টিকর্তা। ওকে, স্থানুর ললাটে, স্থানুর কথাটার অর্থ নিশ্চল,
বা আকাশ, আকাশ, হ্যাঁ আকাশ বা আকাশের, যেহেতু স্থানুর বলছে তাই আমরা দিলাম আকাশের। ললাটে মানে কি বলতো? ললাটে মানে হচ্ছে কপালে, কপালে। এইবার লাইনটা মিলানোর চেষ্টা করো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, কথাটার অর্থ কি? যে সৃষ্টিকর্তা চাঁদকে কোথায় স্থাপন করছে বলতো? আকাশের কপালে স্থাপন করছে। চাঁদরে দেখলে মনে হয় আকাশের কপালে চাঁদটা ভেসে আছে। ঠিক তেমনি আমরা চাঁদের মতো, সৃষ্টিকর্তা এই রাক্ষসপুরী, এই লঙ্কাকে আকাশের কপালে স্থাপন করছে। আর তুমি এই রাম লক্ষণের সাথে মিশলা। ছি চাচা, এটা কিভাবে পারলা? পরি কি ভূতলে? পরি মানে কি? পরি মানে পরিমণি না, কিন্তু পরি মানে পড়ে যায়। পড়ে যায় কি সে কখনো? পড়ে যায় কি চাঁদ কোথায় বলতো? ভূতলে মানে কি? ভূমিতে, ভূমিতে। শশী মানে তো চাঁদ, হ্যাঁ শশী মানে কি চাঁদ না? তো সে এখন বলতেছে যে চাঁদকে সৃষ্টিকর্তা আকাশের কোথায় স্থাপন করছে বলতো? কপালে। চাঁদ কি কখনো ভূমিতে পড়ে যায়? পড়ি কি ভূতলে? সে কি ভূমিতে কখনো পড়ে? জান গড়াগড়ি ধুলোয়। আচ্ছা ভূমিতে পড়ে কি সে কখনো ধুলায় গড়াগড়ি খায়? ছি 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 চাচা, তুমি কি করলা? ধুলায় গড়া গড়ি করে? চাঁদ কি কখনো আকাশ থেকে পড়ে ধুলায় গড়াগড়ি করে? এই ধুলাটা হচ্ছে তারা, রাম লক্ষণ। আমরা চাঁদ, আমরা কখনো ধুলায় গড়াগড়ি করি না। হ্যাঁ, হে রক্ষর রথী। রথী কথাটার অর্থ হচ্ছে যারা রথ পরিচালনা করে। রথী কথাটার অর্থ কি? রথী কথাটার অর্থ হচ্ছে যারা রথ পরিচালনা করে, যারা রথ পরিচালনা করেন, চালনা করেন, তাদেরকে বলা হয় রথী। ঠিক আছে? তাহলে রক্ষরথী মানে কি বলতো? রাক্ষসদের রথী। দ্যাট মিনস রক্ষরথী বলতে কিন্তু বিভীষণকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তোমরা এইগুলো একটু লিখে রাখবা। বিভীষণকে বোঝানো হয়েছে। বলতেছে হে রক্ষরথী, হে চাচা, জবাব দাও আমাকে, জবাব দাও। ভুলিলে কেমনে কে তুমি? যে কিভাবে ভুলে গেলে তুমি কে? হ্যাঁ, কিভাবে ভুলে গেলে? ভুলে গেলে তুমি কে? হ্যাঁ, তুমি কে? জনম তব কোন মহাকুলে? যে জন্ম জন্ম হয়েছিল, হয়েছিল তোমার কোথায়? তোমার কোন মহাকুলে? কোন মহা বংশে বা উচ্চ বংশে? বুঝতে পারছো তো যে তোমার জন্ম কোন উচ্চ বংশে হয়েছিল? তুমি এটা কিভাবে ভুলে গেলে চাচা? মানে মূল কথা কি জানো? এগুলা তো বাচ্চাদেরকে বলে, বাট বাচ্চারা এটা বাপের সমতুল্য চাচারে বুঝাইতেছে। চাচা তুমি মিস্টেক করছো, তুমি মিস্টেক করছো। তোমার জন্ম কোন মহাকুলে? তুমি ধুলাই গড়াগড়ি খাইতে যাও? তুমি থাকবা চাঁদের মতো, সবাই তোমাকে ধরতে চাবে, তোমার কাছে আসতে চাবে, কিন্তু কেউ পারবে না। ক্লিয়ার তো জিনিসটা? কবিতাটা খুব সিম্পল যদি কবিতার শব্দের অর্থগুলো তোমরা বুঝতে পারো। এবার একটু আসো, এবার কি হলো দেখো। আবারও সেই কথা বলতেছে, মানে মেঘনাদ তার চাচাকে আবারও বুঝাইতে চাইতেছে যে তোমাদের জন্ম কোন উচ্চ বংশে। বলতেছে কে বা সে অধম রাম? বলতেছে এই বোকা রামটা কে? এই বোকা, এই বোকা রাম, এই বোকা রামটা আসলে কে? কে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলি না কে ও কে? হ্যাঁ, কে ও? কই থাকে? চিনিস? আমাকে চিনিস তুই? ও কে? ওর সাথে কেন মিশছিস? এরকম বলতেছে। কে বা সে অধম রাম? এই অধম রাম বা এই বোকা রামটা কে? তুমি কেন ওর সাথে মিশতেছো চাচা? কেন? বুঝা গেল? এবার কি বলতেছে দেখো। এবার খুব সুন্দর আবারও বংশ পরম্পরার কথা বলতেছে। বলতেছে স্বচ্ছ সরোবরে। স্বচ্ছ মানে কি বলতো? স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার। স্বচ্ছ কথাটার অর্থ পরিষ্কার। পরিষ্কার। সরোবর মানে কি বলতো? সরোবর মানে পুকুর বা লেক। সরোবর মানে পুকুর বা লেক। করে খেলি হংস পঙ্কজ কাননে। বলতেছে স্বচ্ছ পানির পুকুরে করে কেলি মানে কি? খেলা করে। খেলা করে। কারা খেলা করে বলতো? রাজহাঁসেরা। রাজহাঁস। ওকে, রাজহাঁসেরা কি করে? খেলা করে।
পঙ্কজ কাননে, পঙ্কজ কথাটার অর্থ কি? পদ্ম ফুলের বাগানে, কানন মানে বাগান, তাহলে এখানে লিখলাম পদ্ম ফুলের ফুলের বাগানে, বাগানে, পদ্ম ফুলের বাগানে। যাই কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে। পঙ্কিল সলিলে মানে কি জানো? এটার মানে হচ্ছে কর্দমাক্ত, সলিল মানে পানি, কর্দমাক্ত পানিতে, পানিতে। তাই এই লাইনটাকে যদি একটু সাজায় বলি এরকম হয়, কে বা সে অধম রাম? এই বোকা রামটা আসলে কে? তুমি যার সাথে মিশতে চাও। তুমি কি জানো যে স্বচ্ছ সরোবরে, পরিষ্কার পানির পুকুরে খেলা করে রাজহাঁস। যাই কি সে পঙ্কজ কাননে, পদ্ম ফুলের বাগানে, যাই কি সে কভু মানে কি? সে কি কখনো যায়? সে কি কখনো, কভু মানে কখনো, সে কি কখনো যায়? প্রভু, প্রভু, এই প্রভু বলতে কিন্তু বিভীষণকে বলা হচ্ছে। এটা সম্মানের সহিত তাকে বলল যে হে প্রভু, তুমি তো আমার কাছে প্রভুর মতো চাচা, হ্যাঁ তুমি তো আমার কাছে সম্মানিত একজন। তাই এই প্রভু বলতে কিন্তু সৃষ্টিকর্তাকে বলা হয়নি, এই প্রভু বলতে কিন্তু বিভীষণকেই বোঝানো হচ্ছে। তোমরা একবার রিডিং দিলেও বুঝতে পারো যে যায় কি সে কখনো প্রভু কর্দমাক্ত পানিতে, মানে এটা আবারও তার চাচাকে, তার বংশ গৌরব তুলে ধরার জন্য বলল যে চাচা আমরা রাজহাঁস, আমরা পরিষ্কার পানিতে খেলা করি, আমরা এরকম কর্দমাক্ত পানিতে যারা ঘোরাফেরা করে তাদের সাথে মিশি না, তুমি কেমনে তাদের সাথে মিশতে গেলা? এইটা বারবার তাদের বংশের গৌরবটাই তুলে ধরবে। দেখো শৈবাল দলের ধাম, শৈবাল দলের ধাম মানে কি জানো? শ্যাওলা যুক্ত পানিতে। ধাম কথাটার অর্থ বদ্ধ পানি বা বদ্ধ জলাশয়, অর্থাৎ তোমরা পাশে লিখে রাখো বদ্ধ শ্যাওলা, শ্যাওলা যুক্ত জলাশয়, জলাশয়ে। ঠিক আছে, বুঝা গেল? এবার বলতেছে মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র মানে কি বলতো? মৃগেন্দ্র মানে তো পশুর রাজা সিংহ, সিংহ তাই না? মৃগেন্দ্র মানে কি? সিংহ। সে আবারও বলবে, এবার সিংহের সাথে তুলনা করতেছে। কেশরী মানে কি বলতো? কেশর যুক্ত, কেশর যুক্ত, হ্যাঁ কেশর যুক্ত। এখন কেশর মানে কি জানো? ওই যে সিংহের যেই চুল দাড়ি ছড়ানো থাকে না, পশম ছড়ানো থাকে না, এটাকে কেশর বলা হয়। বলতেছে মৃগেন্দ্র কেশরী, সিংহ কেশর যুক্ত। কবে, কবে মানে কখন, কবে মানে কখন। হে বীর কেশরী, হে বীর কেশরী বলতে বিভীষণকেই বোঝানো হচ্ছে। বিভীষণ, বিভীষণকে বোঝানো হচ্ছে। ওকে, বুঝানো হলো। কি বললো? যে হে বীর কেশরী, যে সিংহ যেমন কেশরযুক্ত, চাচা তুমিও তো এমন কেশরযুক্ত, সাহসী, দুঃসাহসী। তাই বলতেছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী। সম্ভাষে, সম্ভাষে কথাটার অর্থ পাশে লিখে রাখো আহ্বান করা, আহ্বান করা। শৃগাল মানে কি বলতো? শৃগাল মানে শিয়াল, শৃগাল মানে শিয়ালকে মিত্র ভাবে, মিত্র ভাবে মানে হচ্ছে বন্ধু ভাবে, বন্ধু ভাবে। খুব সুন্দর একটা লাইন বলছে যে চাচা তুমি অনেক করছো, তুমি আমাকে একটু বুঝাও তো যে বনের রাজা সিংহ সে কখনো শিয়ালকে কি বন্ধুর আহ্বান জানায়, ফ্রেন্ডশিপের আহ্বান জানায়? এই রাম লক্ষণ শিয়ালের মতো, তুমি সিংহের মতো, তুমি কিভাবে ওদের সাথে ফ্রেন্ডশিপ করলা? টেল মি। অজ্ঞ দাস, সে নিজেকে বলতেছে আমি অজ্ঞ, আমি জ্ঞানহীন চাচা, আমি জ্ঞানহীন তোমার অনুসারী। সে বলতেছে আমি, আমি জ্ঞানহীন, আমি জ্ঞানহীন তোমার অনুসারী, তোমার অনুসারী, অনুসারী, হ্যাঁ অজ্ঞ দাস মানে আমি জ্ঞানহীন চাচা, আমি জ্ঞানহীন, আমার জ্ঞান নাই, আমি তোমার মতো শিক্ষিত না, তুমি তো অনেক কিছু জানো তারপরও কেন এমন করলা? অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, মানে কি তুমি অনেক কিছু জানো। বিজ্ঞতম মানে বুঝতে পারছো তো যে তুমি অনেক জানো চাচা, অনেক জানো, হ্যাঁ সব কিছু জানো তুমি, অনেক জানো। অবিদিত নহে কিছু তোমার চরণে, অবিদিত মানে অজানা, অবিদিত কথাটার অর্থ হচ্ছে অজানা, নহে মানে নাই, অজানা নাই কিছু তোমার চরণে, মানে অজানা নাই কিছু তোমার কাছে, কিছুই তোমার
কাছে, যে কোনো কিছুই চাচা তোমার কাছে তো অজানা না। সিংহ কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে না, এটাও তুমি জানো। রাজহাঁসেরা সব সময় পরিষ্কার পানিতে থাকে, কখনো কর্দমাক্ত পানিতে যায় না, এটাও তুমি জানো। তাহলে কেন চাচা তুমি তাদের সাথে মিশতে গেলে? ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি মানে কি? মতি মানে বুদ্ধি, ক্ষুদ্র বুদ্ধি মানে কুট বুদ্ধিযুক্ত বা অল্প বুদ্ধি। অল্প অল্প বুদ্ধি, অল্প বুদ্ধিযুক্ত নর। নর মানে কি? নর মানে মানুষ। সুর মানে কি বলতো? সুর মানে যোদ্ধা, সুর মানে যোদ্ধা। যে লক্ষণ একটা ক্ষুদ্রমতি, ওর বুদ্ধি কম, একটা বোকা যোদ্ধা। লক্ষণ নহিলে, নহিলে মানে না হলে, না হলে, হ্যাঁ না হলে অস্ত্রহীন যোধে সে কি সম্মুখে সংগ্রামে। যে লক্ষণ একটা বোকা যোদ্ধা। কেন? না হলে আমি অস্ত্রহীন, আমি তো পূজারত অবস্থায় আছি। অস্ত্রহীন একজনকে যুদ্ধে কিভাবে সে আহ্বান করতে পারে? একটু লিখে রাখো যে অস্ত্রহীন, অস্ত্রহীন, অস্ত্রহীন বলতে মেঘনাদ নিজেকে বুঝাইছে যে আমি তো পূজারত অবস্থায় ছিলাম, আমি তো যুদ্ধের প্রিপারেশন নেই নাই। যুদ্ধ হবে সমানে সমানে, এটাই তো যুদ্ধের নিয়ম। তো অস্ত্রহীন কি বলছে বলতো? অস্ত্রহীন যোধে, যে অস্ত্রহীন যোদ্ধাকে, যোদ্ধাকে সে কিভাবে, কিভাবে যুদ্ধের জন্য আহ্বান করতে পারে, আহ্বান করতে পারে। সিম্পল, কারণ সে তো পূজারত অবস্থায় ছিল, আর এমন টাইমেই সে তোমার হচ্ছে মেঘনাদকে যুদ্ধে আহ্বান করছিল, এবং মেঘনাদকে তৈরি হবার আগেই দিছে একদম পোচমাইরা। বুঝতে পারছো তো? এতটুকু ক্লিয়ার তো? তোমরা ঠান্ডা মাথায় একটু রিডিং পড়ো, আশা করি পুরাটা ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? এবং এই স্লাইডটা দেখে দেখে বইতে ঠিক এভাবে নোট করো, ঠিক এভাবে নোট করো, বইটাতে খুব সুন্দর হবে। ঠিক এভাবে নোট করো, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা উপরে ছোট্ট ছোট্ট করে শব্দার্থ দিয়ে দাও, যাতে পরীক্ষার আগে একবার রিডিং বললেই হয়ে যায়। ওকে, চলো এবার বাকি অংশের দিকে আমরা আগাই। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারোর কোনো প্রবলেম হয়নি। এখন আমরা যদি বাকি অংশের দিকে একটু যাই, খেয়াল করো। তার চাচাকে বলতেছে কহ, কহ কথাটার অর্থ কি লেখার দরকার আছে? তারপরে লিখে দিই, বলো। মহারথী, এই মহারথী বলতে কিন্তু বিভীষণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার চাচাকে সে মহারথী বলে সম্বোধন করছে। কহ মহারথী বা বিভীষণ বা চাচা, তুমি আমাকে বলো, এ কি মহারথী প্রথা? যে এটা কি বীরদের মতো কোনো প্রথা হতে পারে? লক্ষণ আমাকে অস্ত্র ছাড়া কিভাবে যুদ্ধে আহ্বান করতে পারে? এটা কি মহারথীদের কোনো নিয়ম? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা। যে এমন কোনো শিশু নেই, এমন কোনো শিশু বা বাচ্চা, হ্যাঁ এমন কোনো শিশু এই লঙ্কায় নেই, এই লঙ্কায়, হ্যাঁ এই লঙ্কায় নেই, যে এই কথা, এই কথা শুনে না হাসবে, শুনে না হেসে থাকতে পারে, হেসে থাকতে পারে। এটা কোন কথা জানো? হ্যাঁ, এটা হচ্ছে একজন অস্ত্রহীনকে যুদ্ধের আহ্বান জানানো তো হাসির প্রথা, বাচ্চারা শুনেও হাসবে। ছি, এই লক্ষণ কিভাবে আমাকে যুদ্ধে আহ্বান করতে পারলো চাচা? আর তুমি এই রাম লক্ষণের পক্ষ নিচ্ছ? ওরা তো বোকা, ওরা তো ভীতু। দেখো, ছাড়ো দ্বার, যে ছাড়ো পথ, তুমি আমার পথটাকে ছেড়ে দাও চাচা। যে আমার আমার রাস্তা ছাড়ো, আমার রাস্তা ছাড়ো চাচা, হ্যাঁ আমার রাস্তা ছেড়ে দাও।
আসিব ফিরে এখনই, যে আমি এখনই ফিরে আসব, এখনই ফিরে আসব, ফিরে আসবো চাচা, আমি এখনই ফিরে আসব, আমার পথটা তুমি ছেড়ে দাও। ঠিক আছে, দেখিব আজি, যে আমি আজকে দেখব, আমি আজকে দেখব বা দেখতে চাই। কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুন্তি? বুঝিনি না, ব্যাখ্যা দিলে বুঝে যাবা। দেখো বলতেছে কোন দেবতার বলে, কোন দেব বলে মানে কোন দেবতার শক্তিতে। আমি এখানে লিখলাম দেবতার শক্তিতে, শক্তিতে। অনেক সময় আমরা বলি না গ্যাঞ্জামের সময়, আমি দেখতে চাই ও কার শক্তিতে, ও কার পাওয়ারে আমার সাথে লাগতে আসবে। তো এরকম ভাবেই মেঘনাদ বলতেছে তার চাচাকে যে চাচা তুমি আমাকে ছেড়ে দাও, তো আমাকে ছেড়ে দাও, আমাকে আটকে রেখো না, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই। কোন দেবতার বলে বিমুখে, বিমুখে মানে কি জানো? বিমুখে মানে হচ্ছে আটকে দেওয়া বা প্রতিরোধ করা, প্রতিরোধ করা বা আটকে দেওয়া, আটকে দেওয়া, হ্যাঁ আটকে দেওয়া। সমরে আমরা পড়ছি না সংসার সমরাঙ্গন, সমরে মানে কি বলতো? যুদ্ধে। সমরে কথাটার অর্থ হচ্ছে যুদ্ধে। যুদ্ধে। মোরে মানে কি? আমারে, আমাকে। সৌমিত্রী, এখানে একটা টার্ম আছে, সেই কথাটার অর্থ হচ্ছে সৌমিত্রী। হ্যাঁ, একটু দেখো সৌমিত্রী অর্থটা কি। সৌমিত্রী কথার অর্থ কি জানো? খুবই ইজি, সুমিত্রার ছেলে। সুমিত্রা রানী, রানী বানান কিন্তু এটাই কারেক্ট ব্যাকরণিক দিক থেকে। রানী সুমিত্রার, সুমিত্রার সন্তান। বলতো রানী সুমিত্রার সন্তান কে ছিল? তোমাদের কি মনে আছে রানী সুমিত্রার সন্তান যে লক্ষণ ছিল? হ্যাঁ মনে আছে তোমাদের? আমি মনে করাই দিব তোমাদের, একটু দেখো তো, একটু দেখো তো স্লাইডে, এখানে আসো তো। তোমাদেরকে যখন এটা বুঝালাম, এ দেখো, এই যে দেখো সুমিত্রা, তার সন্তানের নাম ছিল লক্ষণ এবং শত্রুঘ্ন। তাহলে সৌমিত্রী কথাটার অর্থ কি? সৌমিত্রী কথাটার অর্থ হচ্ছে রানী সুমিত্রার সন্তান। তার মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? এখানে কিন্তু লক্ষণকে বোঝানো হচ্ছে, তাই না? লক্ষণকে বোঝানো হচ্ছে। আর কুমতি মানে কি জানো? দুষ্টু বুদ্ধি। কুমতি, কু মানে খারাপ, মতি মানে বুদ্ধি, তার মানে কি? দুষ্টু বুদ্ধিযুক্ত লক্ষণ, দুষ্টু বুদ্ধি। তাহলে এইবার এই লাইনটা একটু মিলাইতে চাও বা মিলাও। বলতেছে দেখো খুব সুন্দর মতো একটু বোঝার চেষ্টা করো। বলতেছে কি? দেখিব আজি, যে আমি আজকে দেখব কোন দেবতার বলে, অর্থাৎ কোন দেবতার শক্তিতে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুন্তি, এই সুমিত্রার এই দুষ্টু বুদ্ধিযুক্ত ছেলেটা কোন দেবতার বলে আজকে আমাকে যুদ্ধে আটকে দিতে পারে। আমি যুদ্ধে জয়ী হয়ে আসবো চাচা, তুমি আমাকে ছেড়ে দাও। এই কথোপকথনগুলো কিন্তু কাল্পনিক, কারণ তার আগেই তো লক্ষণ বিভীষণকে হত্যা করে ফেলছে, সরি মেঘনাদকে হত্যা করে ফেলছে। এবার দেখো তার চাচাকে বলতেছে, তার ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছে কিভাবে। দৈব দৈত্য নররণে, দৈব মানে কি? দেবতা। দেবতা। দৈত্য মানে রাক্ষস, এটা তো বুঝতেই পারছো, রাক্ষস। নর, নর মানে হচ্ছে মানুষ, নর মিন্স মানুষ। আচ্ছা, এটার মানে আসলে কি? দেব দৈত্য নররণে, অর্থাৎ ত্রিপক্ষীয়, তিনটা পক্ষ, দেবতা রাক্ষস এবং মানুষ, ত্রিপক্ষীয়। রণে মানে যুদ্ধে, রণে মানে কি? যুদ্ধে। হ্যাঁ, যুদ্ধে। স্বচক্ষে দেখেছো, নিজের চোখে দেখেছো, নিজের, নিজের চোখে দেখেছো। কি দেখেছো নিজের চোখে? রক্ষশ্রেষ্ঠ চাচা। এই রক্ষশ্রেষ্ঠ বলতে কিন্তু আসলে রাবণ না, এই রক্ষশ্রেষ্ঠ বলতে তার চাচাকেই বলতেছে, চাচা তুমিও তো রাক্ষসদের মধ্যে সেরা একজন। তার মানে এখানে আমি চাচা দিলাম। হ্যাঁ, চাচা। রক্ষশ্রেষ্ঠ, পরাক্রম দাসে। পরাক্রম মানে কি? শক্তি বা ক্ষমতা। পরাক্রম মানে শক্তি বা ক্ষমতা, ক্ষমতা দাসের, অর্থাৎ তোমার এই অনুসারীর, তোমার এই অনুসারীর, আমি মানে কি? মেঘনাদ, অনুসারীর। এবার আমি তোমাদেরকে একটু মিলাই দিই। তার চাচাকে সে বুঝাতে চাইতেছে যে চাচা তুমি তো একটা রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি দেবতা,
দৈত্য এবং মানুষের সাথে আমার যুদ্ধ দেখছো না? আমাকে জিততে দেখছো না? আমার ক্ষমতা বা পরাক্রমটা দেখছো না? কি দেখি ডরিবে, যে কি দেখে ভয় পাবে এ দাস তোমার এই অনুসারী হেন দুর্বল মানবে? এই দুর্বল নীচ মানুষটাকে কিভাবে ভয় পাবে? অর্থাৎ লক্ষণের কথা বলতেছে, যে তুমি যে আমাকে আটকাচ্ছ, এই লক্ষণকে আমি কি দেখে ভয় পাবো? আমি তো ওদের থেকে পাওয়ারফুল মানুষদেরকে হারাই আসছি, রাক্ষসদের হারাইছি, দেবতাদের হারাইছি, কি দেখি ডরিবে হেন দুর্বল মানবে। কথাটার অর্থ তোমরা পাশে একটু লেখো, যে কি দেখে। একটু লেখো দয়া করে, একটু আমি এটাকে একটু ইয়ে করি, দাঁড়াও একটু, এটাকে একটু লক করি আর এটাকে একটু উপরে উঠায় দেই। হ্যাঁ, লক হয়েছে, 1 মিনিট। হ্যাঁ, লকড। এবার এটাকে একটু উপরে উঠায় দিয়ে এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে লিখে দিই, তোমরা একটু লিখে ফেলো। লেখো যে কি দেখে, কি দেখে মেঘনাদ, হ্যাঁ, ভয় পাবে, ভয় পাবে এই দুর্বল, দুর্বল ও নীচ প্রকৃতির, নীচ প্রকৃতির মানুষ লক্ষণের সাথে, মানুষ লক্ষণের সাথে যুদ্ধ করতে, সাথে যুদ্ধে যেতে। ও ভয় পাবে কিসের? ও তার চাচাকে এই প্রশ্নটা করলো, যে চাচা প্লিজ লিভ মি অ্যালোন ম্যান, আমি দেখে নিচ্ছি, তুমি আমাকে কেন আটকাচ্ছ? সিম্পল ব্যাপারটা। তার চাচার সাথে কথোপকথন চলতেই আছে। এবার কি বলতেছে দেখো, আবার বংশ পরম্পরার কথা বলবে। বলতেছে নিকুম্ভিলা যজ্ঞাগারে, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগার মানে কি বলতো? আমার পূজার ঘরে। লেখো আমার, আমার পূজার ঘরে। হ্যাঁ, আমার পূজার ঘরে প্রগল্ভে পশিল। প্রগল্ভে মানে কি? নির্ভীক চিত্তে। একটু লিখে রাখো, এটার অর্থ হচ্ছে নির্ভীক। হ্যাঁ, নির্ভীক চিত্তে পশিল। পশিল মানে কি? প্রবেশ করলো, প্রবেশ করলো। হ্যাঁ, আমার পূজার ঘরে প্রবেশ করলো এই দম্ভী মানে অহংকারী, এই অহংকারী মানুষ, অহংকারী মানুষ কিভাবে চাচা, কিভাবে প্রবেশ করতে পারে আমার পূজার ঘরে? হাউ হাউ ডিয়ার হি, ও কিভাবে প্রবেশ করলো? আজ্ঞা করো দাসে। আজ্ঞা মানে কি বলতো? আদেশ, আদেশ করো, আদেশ করো আমায়। দাস বলতে অনুসারী, আমায়। হ্যাঁ, আমাকে আদেশ করো চাচা, আমাকে আদেশ করো, ও আমার পূজার ঘরে ঢুকে গেছে। শাস্তি নরাধমে, নর অধম মানে এই বোকা মানুষটাকে আমি শাস্তি দেব। হ্যাঁ, এই বোকাকে, এই বোকাকে শাস্তি দেব, শাস্তি দেব। ওকে, এই বোকাকে আমি কি করব? আমি শাস্তি দেব। ক্লিয়ার? এবার আবার তার বংশ গৌরবের কথা বলতেছে। দেখো কিভাবে বংশ গৌরবের কথা বলতেছে। তব জন্মপুরে, তব মানে কি? তব মানে তো তোমার, তাই না? তব মিন্স তোমার। দেখো বলতেছে তোমার জন্মপুরী মানে কি বলতো? জন্মভূমিতে। তাহলে একটু লেখো, তোমার জন্মভূমিতে, ভূমিতে তাত, তাত মানে চাচা পদার্পণ করে, মানে কি? অনুপ্রবেশ করে, অনুপ্রবেশ বা পা রাখে, প্রবেশ করে বনবাসী। কারণ রাম এবং লক্ষণ বনবাসে ছিল না প্রায় 14 বছর। আচ্ছা, বনবাসী বলতে এখানে অ্যাকচুয়ালি লক্ষণ, লক্ষণ, কিন্তু বনবাসী বলতে কিন্তু রাম লক্ষণ দুইজন। ঠিক আছে, বলতেছে তোমার জন্মপুরে কিভাবে চাচা একটা বনবাসী প্রবেশ করছে আর তুমি তাদেরকে সায় দিচ্ছ? হাও, হে বিধাত, বিধাত মানে সৃষ্টিকর্তা, যে হে চাচা, তার চাচাকেই বলতেছে এটা। হ্যাঁ, তার চাচাকেই সে সম্মান সহিত বলল, হে বিধাত, যে হে বিধাতা, হে মানে কি বলে? বিধানকর্তা, তুমি তো একজন বিধানকর্তা। হ্যাঁ, তুমিই তো নিয়ম কানুন বানাও, বিধানকর্তা। বলতেছে হে চাচা, তুমি তো একজন বিধানকর্তা। নন্দন কাননে, নন্দন মানে স্বর্গীয়, কানন মানে উদ্যান। নন্দন কানন বলতে কি বুঝাইছে বলতো? নন্দন কানন বলতে বুঝাইছে স্বর্গীয় উদ্যান, স্বর্গীয় উদ্যান। আর স্বর্গীয় উদ্যান বলতে কিন্তু এই জায়গায় লঙ্কাকে বোঝানো হলো, লঙ্কা। হ্যাঁ, লঙ্কা।
ভ্রমে, দুরাচার দৈত্য। ভ্রমে মানে কি? ভ্রমে মানে ঘুরে বেড়ায়। ভ্রমে কথা ভ্রমণ করা বা ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়। কে ঘুরে বেড়ায়? একজন দুরাচার দৈত্য। দুরাচার কথাটাকে ভাঙাইলে কি পাবা? দু যোগ আচার। আচার মানে তো ব্যবহার, তাই না? দুরাচার মানে কি? খারাপ আচরণকারী একজন দৈত্য। এটা কিন্তু লক্ষণ। এটা কি? এটা লক্ষণ। কোনটা কাকে বুঝাইছে এটা জানা বহুত ইম্পর্টেন্ট। দুরাচার দৈত্য। প্রফুল্ল কোমলে। প্রফুল্ল মানে কি জানো? পূর্ণাঙ্গ বিকশিত। কোমল মানে পদ্ম ফুল। হ্যাঁ, এখানে লেখো পূর্ণাঙ্গ ভাবে। পূর্ণাঙ্গ ভাবে বিকশিত। বিকশিত। পূর্ণাঙ্গ ভাবে বিকশিত কোমলে। কোমল মানে পদ্ম ফুল। এই পূর্ণাঙ্গ বিকশিত বলতে কিন্তু লঙ্কাকেই বোঝানো হচ্ছে, এটা একটু মনে রেখো। হ্যাঁ, কীটবাস। কীট মানে কি? পোকা। হ্যাঁ, পোকার বসবাস। বসবাস। এই কীটটা কিন্তু লক্ষণ। এই কীটটা কিন্তু লক্ষণ। কহতাৎ। আমাকে বলো সহিব কেমনে, আমি কিভাবে সহ্য করব। হ্যাঁ, যে আমি কিভাবে সহ্য করব চাচা। করব চাচা। এটা বুঝছো কিনা? হ্যাঁ, সে বলতেছে তার চাচাকে যে চাচা, তুমি যেখানে জন্মগ্রহণ করছো তোমার জন্মপুরীতে একটা কি বলে পোকা কিভাবে আসলো? হ্যাঁ, তুমি এটা সহ্য করতেছো কিভাবে? আমি তো সহ্য করতে পারতেছি না চাচা, তুমি কিভাবে সায় দিলা ওদেরকে? হ্যাঁ, একই কথা বারবার বলবে। দেখো, হেন অপমান আমি ভাতৃপুত্র তব, যে তোমার ভাইয়ের ছেলে হয়ে, তোমার ভাইয়ের ছেলে, তোমার ভাইয়ের ছেলে হয়ে তা আমি কিভাবে সহ্য করব? তা আমি কিভাবে মানব? যে এই অপমান আমি কিভাবে মেনে নেব চাচা, তুমি আমাকে বলো। তুমিও হে রক্ষমুনি, রাক্ষসদের মুনি বা আদরের রাক্ষস আর কি। এই রক্ষমুনি বলতে কিন্তু বিভীষণ। বিভীষণ বলতেছে তুমিও হে রক্ষমুনি, যে বিভীষণ বা চাচা তুমি কিভাবে সহ্য করছো? ঠিক আছে, তুমি কিভাবে সহ্য করছো আমাকে বোঝাও চাচা। এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি তো পারতেছি না। আসলে সে সহ্য করতেছে কারণ কি? সে তো রামের ভক্ত, তো রামের ভাইয়েরও তো ভক্ত হবে। বুঝা গেছে? এবার একটু দেখো তো, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মানে মন্ত্রপুত হয়ে যেভাবে সাপ মাথা নত করে। কি হয়ে? মন্ত্রপুত হয়ে। হ্যাঁ, কি হয়ে? মন্ত্রপুত হয়ে সাপ যেভাবে মাথা নত করে। লেখো, মন্ত্রপুত বা মহামন্ত্রের বলে মানে কি? মন্ত্রের সহিত সাপ কি করে দেখো তো। যারা সাপের খেলা খেলায় তারা দেখবা কি একটা মন্ত্রতন্ত্র করে সাপ মাথা নত করে ফেলে, চুপ করে মাথা নিচু করে খালি শুনে। হ্যাঁ, বলতেছে মন্ত্রপুত হয়ে মাথা নত করে কারা? মাথা নত করে ফণি। ফণি বলতে সাপ। হ্যাঁ, সাপ যেভাবে বিশাল একটা কথা বলছে, কিন্তু বিশাল একটা অপমান করতেছে এখন তার চাচাকে। বলতেছে মহামন্ত্রের বলে যথা মানে যেভাবে, নম্রশির বা নরশির। এখানে নম্রশির কথাটার অর্থ কি? মাথা নত করা। নম্রশির কথাটার অর্থ কি? নম্রশির কথাটার অর্থ হচ্ছে মাথা নত করা। হ্যাঁ, এটা নম্র হবে, নর হয়ে গেছে। শির ফণি মানে সাপের যে ফণিটা আছে ওটা মাথা নত করে না, তাই বলতেছে মন্ত্রপুত হয়ে মাথা নত করে সাপ যেভাবে। মলিন বদন লাজে। মলিন মানে কি? মলিন কথাটার অর্থ হচ্ছে ফ্যাকাশে। মলিন কথাটার অর্থ হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ। বদন মানে কি? মুখ। লাজে লজ্জায়। উত্তরিলা রথি, যে উত্তর দিচ্ছে, উত্তর দিল রথি, রথ পরিচালনাকারী। তাহলে এই রথিটা হচ্ছে বিভীষণ। এই রথিটা বিভীষণ। দেখো, বিভীষণকে কিন্তু মারাত্মক একটা কথা বলছে, যে সাপ যেভাবে মাথা নত করে থাকে তুমিও ঠিক ওভাবে মাথা নত করে আসো চাচা। এখন মলিন বদন লাজে মানে লজ্জায়, তার চাচা অনেক লজ্জা পাইছে এবং ফ্যাকাশে মুখ নিয়ে উত্তর দিতেছে, কড়া কিছু উত্তর দিবে। দেখো, রাবণ অনুজ মানে তো ছোট ভাই।
কিসের? রাবণের ছোট ভাই, ছোট ভাই। দেখো, লক্ষ্মী রাবণ আত্মজ, আত্মজ মানে সন্তান, লক্ষ্মী মানে লক্ষ্য করে, লক্ষ্মী কথাটার অর্থ হচ্ছে লক্ষ্য করে। কাকে লক্ষ্য করে? রাবণ আত্মজ। রাবণ আত্মজ বলতে কে? মেঘনাদ, মেঘনাদ বা রাবণের সন্তানকে লক্ষ্য করে জবাবটা দিচ্ছে। কি জবাব দেখো, নহি দোষী আমি বৎস, যে বৎস আমি, বৎস মানে কি? ছেলে, হ্যাঁ, ছেলে বা সন্তান, ছেলে, আমার কোনো দোষ নেই, আমার কোনো কি নেই? দোষ নেই, আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই, আমি কোনো দোষ করিনি। বৃথা ভর্ৎস মোরে, যে শুধু শুধু অপমান করছো আমাকে, যে শুধু শুধু। ভর্ৎস কথাটার অর্থ কি? ভর্ৎস কথাটার অর্থ হচ্ছে অপমান, অপমান করছো, করছো মোরে, মোরে মানে কি? আমাকে, আমাকে, যে আমাকে তুমি শুধু শুধু অপমান করছো চাচা, শুধু শুধু। হ্যাঁ, মানে ভাইস্তা, তুমি নিজ কর্মদোষে হাই মজাইলাই কনক লঙ্কা রাজা মুজিলা আপনি। মানে কি? নিজ কর্মদোষে, অর্থাৎ নিজের কর্মের ফলে, নিজের কর্মের ফলে, হ্যাঁ, নিজের কর্মের ফলে হাই মজাইলা, হাই হাই বিপদ ডেকে আনলাম, মজাইলা মানে বিপদ ডেকে আনা, যে হাই হাই, হাই হাই বিপদ ডেকে আনলা, হ্যাঁ, আনলা না, আনলো হবে, আনলো এই কনক লঙ্কা রাজা। কনক লঙ্কা, কনক মানে হচ্ছে স্বর্ণ, কনক কথাটার অর্থ হচ্ছে স্বর্ণ, যে লঙ্কাটা স্বর্ণের মতো, স্বর্ণের লঙ্কা, খুব দামি জায়গা। রাজা, কনক লঙ্কা রাজা কি? কনক লঙ্কা রাজা বলতে রাবণ না, রাবণ, যে রাবণ নিজের কর্মের দোষে বিপদ ডেকে আনছে। কেন নিজের কর্মের দোষে? কারণ সীতাকে তুলে আনছে, এটা তো রাবণের ভুল, ও কেন সীতাকে তুলে আনবে? হ্যাঁ, এই কনক লঙ্কা রাজা মুজিলা আপনি, মুজিলা মানে কি? বিপদে পড়লা আপনি, যে তুমিও বিপদে পড়লা। হ্যাঁ, মেঘনাদ তুমিও বিপদে পড়লা, তুমিও বিপদে পড়লা, বুঝা গেল? তুমিও বিপদে পড়লা, তোমার বাবা জন্য তুমিও বিপদে পড়লা, আমাকে দোষ দিয়ে তো লাভ নাই, আমি তো তাদের পক্ষ নিব, তারা তো কোনো ভুল করেনি, ভুল করছে তোমার বাবা, এখন তুমিও সেই ভুলটা করতেছো। এবার একটু দেখো শেষের দিকে আমরা, হ্যাঁ, সে তার চাচা বলতেছে বিরত সতত পাপে দেবকুল, দেবকুল মানে দেবতারা, হ্যাঁ, দেবতারা, দেবতারা, সতত মানে সব সময়, দেবতারা সব সময় পাপ থেকে দূরে থাকে, পাপ থেকে দূরে থাকে, তাই বলছে বিরত সতত পাপে দেবকুল, দূরে থাকে। বুঝা গেল? রাম লক্ষণ, রাম তো দেবতার অবতার, বিষ্ণু দেবতার কততম অবতার? সপ্তম অবতার, সে দেবতা, তারা সব সময় পাপ থেকে দূরে থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এবে মানে কি? এখন, এবে কথাটার অর্থ হচ্ছে এখন, পাপপূর্ণ লঙ্কাপুরী, যে এখন লঙ্কা, এখন লঙ্কা পাপে, পাপে পূর্ণ, এখন লঙ্কা পাপে পূর্ণ। বুঝা গেছে? বলতেছে দেখো প্রলয়ে, প্রলয় মানে কি বলতো? প্রলয় মানে তো কিয়ামত, দুর্যোগ বা ঝড়, আমি এখানে কিয়ামতই ধরলাম, বা ধ্বংস, হ্যাঁ, কিয়ামত, চিন্তা করো, কিয়ামত বা সৃষ্টির ধ্বংসকে প্রলয় বলা হয়। কিয়ামতে যেমতি মানে কি? যেভাবে, যেভাবে, কিয়ামতে যেভাবে, বসুধা, বসুধা মানে তো পৃথিবী, পৃথিবী ডুবি আছে, যে পৃথিবী ডুবে যায়, ডুবে যায়, ঠিক সেভাবেই, ঠিক সেভাবেই, হ্যাঁ, ঠিক সেভাবেই ডুবেছে লঙ্কা এ কাল শরীরে, কাল মানে কি? এই বিপদের স্রোতে, হ্যাঁ, সেভাবেই এই বিপদের স্রোতে লঙ্কাও ডুবে যাবে, লঙ্কাও ডুবে যাবে। বুঝতে পারছো? ঠিক সেভাবেই লঙ্কাও কি হবে? লঙ্কাও ডুবে যাবে। এটা একটু ঠিক মতো বোঝার চেষ্টা করো।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, লঙ্কাও এখন ডুবে যাবে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি। বলতেছে রাঘবের পদাশ্রয় মানে কি? রামের, রাঘব বলতে তো রাম, তাই না? রামের পদাশ্রয় মানে কি? পায়ে পায়ে আশ্রয়, আশ্রয় নিয়ে, হ্যাঁ, রামের পায়ে আশ্রয় নিয়ে রক্ষার্থে আশ্রয়, যে আমি নিজেকে রক্ষা করতে আশ্রয় গ্রহণ করতে চাই। হ্যাঁ, নিজেকে রক্ষা করতে, রক্ষা করতে কি করতে চাই? আশ্রয় নিতে চাই, আশ্রয় নিতে চাই। বোঝা গেছে যে এই কারণেই রামের পায়ের আশ্রয়ে নিজেকে রক্ষা করতে আশ্রয় নিতে চাই। তেই আমি মানে কি? তেই মানে সেজন্য, সেজন্য আমি আশ্রয় নিতে চাই। পরদোষে কে চাহে মজিতে, যে পরের দোষে কে বিপদে পড়তে চায়। ঠিক আছে, পরের দোষে, পরের দোষে কে বিপদে পড়তে চায়, পড়তে চায়। বুঝা গেছে যে পরের দোষে কে বিপদে পড়তে চায়। বুঝছি, সিম্পল না? সিম্পল, কিন্তু পরের দোষে বিপদে কে পড়তে চায়? কেউ বিপদে পড়তে চায় না। এবার একটু দেখো তো, শেষের দিকে দেখো, এত বড় কথা শোনার পর মেঘনাদ চেতে যাবে না বলো? বিভীষণের আর কোনো উক্তি নেই, এখন মেঘনাদ বলে গল্পটা শেষ করে দিবে। দেখো, রুশিলা, রুশিলা মানে কি জানো? রুশিলা কথাটার অর্থ হচ্ছে রেগে যাওয়া, রেগে যাওয়া। হ্যাঁ, রেগে যাওয়া বা রেগে গেল। বাসব ত্রাস, বাসব মানে কি বলতো? বাসব প্রথমে আমি বুঝাইছিলাম, দেবতা ইন্দ্রকে বাসব বলা হয়, দেবতা ইন্দ্র, সে হচ্ছে বাসব। আর ত্রাস মানে কি বলতো? ত্রাস মানে হচ্ছে ভয় সৃষ্টির কারণ, ভয় সৃষ্টির কারণ। তাহলে এইবার আমাকে বলতো যে বাসবের ভয়ের সৃষ্টির কারণটাকে ছিল? বাসবের ভয়ের সৃষ্টির কারণ তো মেঘনাদ ছিল। তার মানে বাসব ত্রাস বলতে মেঘনাদকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বলতেছে রুশিলা বাসব ত্রাস। এবার মেঘনাদ চেতে গেছে, ভাতিজা চেতে গেছে, এত বড় কথা বলছে, রামের পায়ে আশ্রয় নিতে চায়, আমাদেরকে ত্যাগ করতে চায়, তাই বলছে রুশিলা বাসব ত্রাস, রেগে গেছে। গম্ভীরে জ্যামতি, গম্ভীর মানে কি বলতো? নিরিবিলিতে, একদম কোনো আওয়াজ নাই। গম্ভীরে জ্যামতি মানে যেভাবে, যে ভাবে, একদম গম্ভীর বলতে তোমরা ধরতে পারো নিঃশব্দে। হ্যাঁ, নিঃশব্দে, নিঃশব্দ মানে নীরবতায়, নিঃশব্দে যেভাবে। হ্যাঁ, নিশীথে, নিশীথে মানে কি বলতো? নিশীথে মানে হচ্ছে গভীর রাতে, গভীর রাতে। অম্বরে মানে কি? অম্বরে মানে আকাশে, অম্বরে মানে আকাশে। হ্যাঁ, মন্দ্রে মানে কি জানো? মন্দ্রে মানে আওয়াজ, আকাশে যেমন আওয়াজ শোনা যায় না, আওয়াজ বা ধ্বনি, আওয়াজ। হ্যাঁ, আওয়াজ। জিমুতেন্দ্র মানে কি জানো? মেঘের ডাক, মেঘের শব্দ, মেঘের ডাক। আর কপি মানে গর্জে ওঠা, গর্জে ওঠা। এইবার তোমরা একটু মিলানোর চেষ্টা করো। কি বলছে জানো? গম্ভীরে মানে ধরো ঝড় আসার আগে যেরকম গম্ভীর একটা নীরবতা কাজ করে না, ঠিক ওরকম মেঘনাদ কথাগুলো শুনছে এবং শুনে চুপ হয়ে গেছে। ঠিক রাতের আকাশে হঠাৎ করে মেঘ যখন গর্জন করে ওঠে না, চিৎকার করে ওঠে না, বিশাল একটা বিকট আওয়াজ হয় না, ঠিক সেভাবেই মেঘনাদ খেপে গেছে, এত বড় কথা বলছে। হ্যাঁ, রামের পায়ে আশ্রয় নিতে চায়। কহিলা বীরেন্দ্র বলি, কহিলা বীরেন্দ্র বলি মানে কি জানো? বীরেন্দ্র বলি বলতে মেঘনাদকে বোঝানো হচ্ছে, এটা মেঘনাদের ট্যাগ। আচ্ছা, বীরেন্দ্র বলি মানে হচ্ছে বীরদের বীর মেঘনাদ। ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ। ধর্মপথগামী মানে কি জানো? তুমি তো ধর্মের অনুসারী। হ্যাঁ, তুমি তো ধর্মের অনুসারী, ধর্মের অনুসারী। হ্যাঁ, তুমিও তো কোনো না কোনো ধর্ম পালন করো। কোন ধর্মের মতে তুমি এগুলা শিখলা? বলতেছে ধর্মপথগামী হে রাক্ষস রাজা অনুজ। এখানে তিনটা শব্দ পাবা, একটা হচ্ছে রাক্ষস, একটা হচ্ছে রাজা,
মানে রাবণ, আরেকটা হচ্ছে অনুজ মানে রাবণের ছোট ভাই। তাহলে রাক্ষস রাজানুজ বলতে কাকে বোঝানো হয়েছে বলতো? বিভীষণকে। বিভীষণকে। বিখ্যাত জগতে তুমি, অর্থাৎ তুমি এই জগতের এক বিখ্যাত একজন বিখ্যাত রাক্ষস। কোন ধর্মের মতে? বলতেছে যে কোন ধর্ম অনুসারে, কোন ধর্ম অনুসারে, অনুসারে কহদাসে, আমাকে বলো চাচা। কহদাসে মানে কি? আমাকে আমাকে বলো চাচা, হ্যাঁ, যে আমাকে বলো, শুনতে চাই আমি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, এ সকলে দিলা জলাঞ্জলি, যে জলে বিসর্জন দিলা। জলাঞ্জলি কথাটার অর্থ লিখে রাখতে পারো, যে জলে বিসর্জন, বিসর্জন, হ্যাঁ, জলে বিসর্জন। কোনটা জলে বিসর্জন? জ্ঞাতিত্ব। জ্ঞাতিত্ব মানে কি জানো? স্বগোত্রীয় সম্পর্ক। বা তুমি বলতে পারো যে নিজ গোত্রের, নিজ গোত্র বা সম্প্রদায়, নিজ গোত্র। ভ্রাতৃত্ব মানে তো ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক। জাতি মানে এই জাতিবোধ, হ্যাঁ, এই জাতিগত সম্পর্ক, সম্পর্ক। এ সকলে দিলা জলাঞ্জলি, যে তুমি কোন ধর্মের মতে চাচা, তুমি আমাকে বোঝাও। তুমি তো একটা ধর্মের অনুসারী, তুমি কোন ধর্মের মতে? সবকিছু বিসর্জন দিয়ে ওদের কাছে চলে গেলে, নিজের জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিবোধ সব ত্যাগ করে ফেললে, আমাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছ তুমি? কিভাবে চাচা, কেন তুমি এই বিশ্বাসঘাতকতাটা করলে? হ্যাঁ, এবার দেখো শেষের দিকে, লাস্ট কয় লাইন? আর 7 লাইন লাস্ট। শাস্ত্র বলে, শাস্ত্র মানে কি জানো? শাস্ত্র মানে হচ্ছে বই খাতা বা বই পুস্তক, হ্যাঁ, বই পুস্তক, বই পুস্তক। বা গুণীজন বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন। গুণবান যদি পরজন মানে কি? যে পর, হ্যাঁ, পর বা অন্যজন, পর বা অন্য কেউ, অন্য কেউ যদি, যদি গুণবান হয়, গুণবান হয়, হ্যাঁ, বলতেছে গুণবান যদি পরজন, যে পরজন বা অন্য, যে আমার আপন না, সে যদি গুণবান হয়ে থাকে। গুণহীন স্বজন, গুণহীন মানে কি? যেই আপন জনের, যেই আপন আপন জনের কোনো গুণ নেই, কোনো গুণ নেই। এখন চিন্তা করো, তোমার নিজের ভাইয়ের কোনো গুণ নাই, কিন্তু পাশের বাসার একটা ছেলের অনেক গুণ, অনেক কিছু সে পারে, হ্যাঁ। তো আমাদের এখানে মেঘনাদ বলতেছে যে তোমার নিজের ভাইয়ের কোনো গুণ নেই, অর্থাৎ পাশের জনের গুণ আছে। আমি বলি কি, যে পাশের জন তোমার পর, তার 1000টা গুণ থাকুক, কিন্তু তোমার আপনজনই শ্রেষ্ঠ। তাই বলছে তথাপি। তথাপি মানে কি? তারপরও, তারপরও নির্গুণ মানে গুণহীন, নির্গুণ মানে তো গুণহীন, তাই না? গুণহীন স্বজন শ্রেয়, বা স্বজনই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বা ভালো। বুঝা গেল? পর পর সদা, যে পর সে সব সময় পরই হয়, সে কখনো আপন হয় না, তার যতই গুণ থাকুক, হ্যাঁ, তার যতই গুণ থাকুক, গুণ থাকুক, তারপরও, তারপর ও সে পর। এ শিক্ষা হে রক্ষবর, এই রাক্ষসদের কর্তা। রক্ষবর মানে কি? বর মানে তো কর্তা, তার মানে এইটা তো বিভীষণ, হ্যাঁ, বিভীষণ বলতেছে কি দেখো তো, হে শিক্ষা, যে এই নষ্ট শিক্ষা, এই শিক্ষা, এই শিক্ষাটা, যে পরকে আপন মানা শিক্ষাটা কোথায় শিখলে? যে তুমি কোথা থেকে শিখেছ? কোথা থেকে শিখলা? বলো তুমি কোথা থেকে শিখলা? হ্যাঁ চাচা বলো আমাকে। কিন্তু বৃথা গুনছি তোমায়, যে তোমাকে শুধু শুধু বকছি, শুধু শুধু কি করছি? অপমান করছি, অপমান করছি। চাচা তোমাকে আমি শুধু শুধু অপমান করছি, হেন সহবাসে,
যে যাদের সাথে তুমি মিশো, হেন মানে কি নিজ প্রকৃতির মানুষের সাথে মিশে, লেখো নিজ প্রকৃতির মানুষের, সহবাসে মানে মিশে, মানুষের সাথে মিশে, যে নিজ প্রকৃতির মানুষের সাথে মিশে হে পিতৃব্য, যে হে চাচা, হ্যাঁ, বর্বরতা কেন না শিখবে, যে নিকৃষ্টতা, বর্বরতা, নিষ্ঠুরতা, হ্যাঁ, নিষ্ঠুরতাই তো শিখবে, নিষ্ঠুরতা কেনই বা না শিখবে, কেন না শিখবা? তো ওদের সাথে মিশলে তো তুমি অমনি হবা, এটাই তো স্বাভাবিক চাচা। যাদের সাথে তুমি মেশো তাদের সাথে মিশলে তো তুমি এমনই হবা। গতিজার নিচ সহনিচ সে দুর্মতি। গতিজার নিচ মানে কি, যারা এইসব নিকৃষ্ট মানুষের সাথে মেশে তাদের বুদ্ধি এমন দুর্বুদ্ধিযুক্তই হবে। ঠিক আছে, বুদ্ধি কি এরকম দুর্বুদ্ধিযুক্তই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবন। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবন। বোঝা গেল? দেখছো কি সহজে কবিতাটা শেষ হয়ে গেল না, মাত্র 1.5 ঘন্টায়। ভয়ের কোনো কারণ আছে? এবার ঠান্ডা মাথায় স্লাইড থেকে তুমি শব্দার্থগুলা বইতে তুলবা, তুলে একবার রিডিং পড়বা, ডান, শেষ। এর থেকে ইজি জিনিস কিছু আর হয় না। এবার আমি যদি তোমায় কিছু এমসিকিউ করাই তবে কেমন হতো বলো তো? তবে পড়াটা আরো স্ট্রং হয়ে যেত না তোমাদের? দেখো তো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? অরিন্দম বলতে তো মেঘনাদকে বোঝানো হয়েছে। হ্যাঁ, কি সোজা কোয়েশ্চেন। অরিন্দম মানে কি? শত্রু দমনকারী। প্রশ্ন আসতে পারতো এটার অর্থ কি, এটার অর্থ কি, এটাও আসতে পারতো না? তাও আমি পারতাম। এবার একটু দেখো তো, জানি না কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এখানে রক্ষপুর বলতে কি বোঝানো হয়েছে? এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করাকে বোঝানো হয়েছে। আমি বললাম না? কারণ তখনই তো জানতে পারলো যে কিভাবে লক্ষণ তার পূজার ঘরে আসছে। তাইলে এই রক্ষপুর বলতে রাক্ষসপুরী, রাক্ষস নগরী, লঙ্কা, পরিশেষে অ্যাকচুয়ালি এটা নিকুম্ভিলা যজ্ঞাগার বা তার পূজার ঘর। এর পরের প্রশ্নটা দেখো তো, রক্ষপুরে কে প্রবেশ করলো? লক্ষণ প্রবেশ করলো। কি ইজি কোয়েশ্চেন। নিকোষা সতী তোমার জননী। এখানে নিকোষা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে রাবণের মাকে বোঝানো হয়েছে। বুঝা গেল? এবার একটু দেখো তো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাত বলে কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে বোঝানো হয়েছে। তাত মানে পিতার সমতুল্য বা চাচা। এবার একটু দেখো তো, মেঘনাদের মধ্যে বিভীষণের কোন কাজটি অনুচিত ছিল বলতো? অনুচিত ছিল যজ্ঞাগারে প্রবেশে লক্ষণকে সাহায্য করা। এটা কারণ এটাই তো বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা। এবং এই রচনা যদি আরো ডিটেইলে পড়তে চাও, ইবিআই এর প্রথম ক্লাস করার কোনো বিকল্প নাই। এর পরের প্রশ্ন কি দেখো তো, মেঘনাদ কোন অপমান সইতে না পারার কথা বলেছে? যুদ্ধে পরাজিত হওয়ার, লক্ষণের যজ্ঞাগারে প্রবেশের, বিভীষণের বিশ্বাসঘাতকতার, নাকি লক্ষণকে সাহায্য করার? বলো তো এটা কোনটা হবে? হ্যাঁ, কোন অপমান সইতে না পারার কথা বলছে? এই যে লক্ষণের যজ্ঞাগারে প্রবেশ করা। ভাই এটা কোথায় আছে? এই যে দেখো, এটা এখানে আছে। এই দেখো এখানে আছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা করো দাসী, আমি তাকে মেরে ফেলবো। হে বিধাতা, নন্দন কাননে ভ্রমণে দুরাচার দৈত্য, প্রফুল্ল কোমলে কীটবাস, কহতাৎ সহিব কেমনে, আমি কিভাবে সহ্য করব? সিম্পল। এর পরের প্রশ্নটা আসো, কই গেল? এই তো, তাই না? হ্যাঁ, এই যে বিভীষণের মাতার নাম কি? বিভীষণের মাতার নাম নিকোষা। লক্ষণের মাতার নাম হচ্ছে আমাদের কি বলতো? সুমিত্রা। কৌশল্য হচ্ছে রামের মাতার নাম। কৈকেয়ী হচ্ছে ভরত, তার মাতার নাম। শত্রুঘ্ন, তার মাতার নামও কিন্তু এই সুমিত্রা। ডান। এবার একটু দেখো তো, বিভীষণ না শুধু, এটা কিন্তু রাবণ, তারপরে হচ্ছে কুম্ভকর্ণ, সবার মাতার নামই কিন্তু সেম, কুম্ভকর্ণ। ওকে, কুম্ভকর্ণ। ওকে, এবার একটু দেখো তো,
চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়, এখানে কি প্রকাশিত হয়েছে? এখানে ঘৃণা প্রকাশিত হয়েছে। ছি চাচা ছি, কিভাবে একটা চণ্ডাল নিচু জাত আমাদের এই রাজার ঘরে প্রবেশ করলো। ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে হয়েছে? এই যে শত্রুপক্ষের সাথে তার আতাত, তাই বলছে ঘরের শত্রু বিভীষণ। আতাত মানে কি? আতাত মানে সম্পর্ক। এর পরের প্রশ্নটা দেখো তো, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। ভঞ্জিব আহবে কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যুদ্ধ দ্বারা বিনষ্ট করা। তোমরা এটা শব্দার্থে গেলে পাবা, শব্দার্থ। ওকে, এবার দেখো তো, কে লঙ্কার কলঙ্ক যুদ্ধ দ্বারা বিনষ্ট করতে চায়? মেঘনাদ করতে চায়। ঠিক আছে, আর করতে দিতে চায় নাকি? বিভীষণ। এবার কি? বুশিলা না, এটা রুশিলা হবে। রুশিলা বাসব ত্রাস, এখানে বাসব ত্রাসকে মেঘনাদ, আর বাসবকে, বাসব হচ্ছে ইন্দ্র। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী বলতে কাকে বুঝাইছে? রাবণ পুত্রকে, অর্থাৎ মেঘনাদকে। মেঘনাদ, প্রত্যেকটা কিন্তু মজার বিষয় কি দেখতেছো? প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা আমি তোমাদের কবিতা পড়ানোর টাইমে দিছিলাম। নম্রশির ফণি অর্থে মন্ত্রপুত কে মাথা নত করে? সাপ মাথা নত করে। হ্যাঁ, সাপ। এবার একটু দেখো তো, রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী। সপক্ষ মানে কি? নিজের পক্ষ, নিজের পক্ষ। এটার উচ্চারণ কিন্তু পক্ষ না রে, এটার উচ্চারণ কিন্তু পক্ষ। এই যে এইটা হচ্ছে এটার উচ্চারণ। ওকে, এটা একটু মনে রেখো, শুদ্ধ উচ্চারণ। তাহলে এটা কি হবে? বিভীষণই তো সপক্ষ ত্যাগ করছিল। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। রাজহাঁসটা কে? এ রাবণ না বিভীষণ? বিভীষণ, কারণ সে বললো না হে চাচা। ওই টাইমে তো রাবণ উপস্থিত ছিল না কথোপকথনে। চাচাকে বলতেছিল চাচা স্বচ্ছ সরোবরে করে খেলি রাজহংস। কোন কাননে? পঙ্কজ কাননে। তার মানে তার চাচাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিল, তাহলে বিভীষণ হবে। অবিদিত নহে কিছু তোমার চরণে, উক্তিটি কার? উক্তিটা হচ্ছে মেঘনাদের। আর এই লাইনটা কার উদ্দেশ্যে বলা? বিভীষণের উদ্দেশ্যে বলা। বিভীষণের উদ্দেশ্যে বলা। ক্লিয়ার? এবারের প্রশ্নটা দেখো, মেঘনাদ চরিত্রে নিম্নোক্ত কোন বৈশিষ্ট্যটা বিদ্যমান? মেঘনাদ তো তার মানে দেশপ্রেম। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, এ বাক্যে মেঘনাদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? যে আমি ভয় পাবো কিসে? আমি ভয় পাবো না, আমার ভিতরে অদম্য তেজ আছে, এই যে অমিত তেজ। এবার একটু দেখো তো, লঙ্কাপুরী কাল ছলিলে ডুবে বিভীষণ কোথায় আশ্রয় নেবে? রাঘবের পদাশ্রয়। এর পরেরটা কি? মেঘনাদ দুরাচার দৈত্য কাকে বলে অভিহিত করছে? দুরাচার দৈত্যটাকে, মেঘনাদের মতে দুরাচার দৈত্যটাকে। এই লক্ষণ দুরাচার দৈত্য না? এর পরবর্তী কোয়েশ্চেনটা কি দেখো তো, এটা কি হয় না, এটা দ্বারা কাজ করতেছে না। ওকে, এবার কি? মেঘনাদের দৃষ্টিতে নন্দন কাননে কে ভ্রমণ করতেছে? এ দৈত্য নন্দন কাননে কীটবাস না, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য লেখা আছে বইতে, দুরাচার দৈত্য। এবার দেখো তো, প্রফুল্ল কোমলে কীটবাস, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে মেঘনাদের। প্রফুল্ল কোমলে কীটবাস, কীট হিসেবে কাকে অভিহিত করা হয়েছে? লক্ষণকে। এরপরে কি? নিজ কর্মদোষে হাই মজাইলাই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। এখানে লঙ্কাপুরীর ধ্বংসের জন্য কাকে দোষারোপ করা হয়েছে? রাবণকে। কেন? কারণ বলা হয়েছে কনক লঙ্কার রাজা, তাহলে কনক লঙ্কার রাজা তো রাবণ ছিল। এবার কি? প্রশ্নটা তো খুব সুন্দর। আচ্ছা, গুলশান কমার্স কলেজ ঢাকা। নহি দোষী আমি বৎস, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে বিভীষণের। এর পরের প্রশ্নটা দেখো তো, পরদোষে কে চায় মজিতে? কাকে দোষারোপ করানো হচ্ছে? পরদোষে উক্তিটা কাকে দোষারোপ? রাবণকে, রাবণের দোষে। এবার দেখো তো, আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টাকে সামনে আনছে বলো তো? নৈতিক কথাবোধ। সে বলছে না যে দেবতারা সব সময় পাপ থেকে দূরে থাকে, তাদের ভিতরে নৈতিকতা আছে যেটা তোমাদের মধ্যে নাই, তোমরা সীতাকে তুলে আনছো, এটা উচিত হয় নাই। বীরেন্দ্র বলি কাকে বলা হয়েছে? বীরেন্দ্র বলি মেঘনাদকে। মনে আছে কহিলা বীরেন্দ্র বলি, খুব রেগে চেতে অ্যান্সারটা দিছিল। মেঘনাদের ক্ষোভের পেছনের প্রকৃত অর্থ কোনটা বলতো? এই যে বিভীষণের বিশ্বাসঘাতকতা, এইটা।
এর পরবর্তী কোয়েশ্চেনটা কি, মেঘনাদ কাকে অরিন্দম বলছে? মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে কেন? কারণ সে শত্রুকে দমন করে বলে, কারণ শত্রু দমনকারী হচ্ছে অরিন্দম। জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, পঙ্গোক্তি দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলতো? জানিনো কেমনে মানে জানতে পারলাম কিভাবে লক্ষণ এসে পৌঁছেছে, তার মানে শত্রুপক্ষ বিভীষণের সহায়তায়। আচ্ছা, রক্ষপুরে প্রবেশ করতে লক্ষণকে সহায়তা করে কে? বিভীষণ সহায়তা করে। এর পরবর্তী প্রশ্ন দেখো তো, বিভীষণের সাথে রাবণের পারিবারিক সম্পর্ক কি? বিভীষণের সাথে রাবণের, তাই তো বিভীষণ রাবণের, এটা তো হবে না। বিভীষণ রাবণের কনিষ্ঠ ভ্রাতা মানে ছোট ভাই, এটা হবে। গোপনে নিকুম্ভিলা যজ্ঞাগারে কে প্রবেশ করলো? লক্ষণ প্রবেশ করলো। খুব ইজি, খুব ইজি, টেস্ট পেপার সলভ হয়ে যাবে। দেখো, কুম্ভকর্ণকে শুলি শম্ভুনিমু বলার কারণ কি বলতো? কারণ শিবের হাতে অস্ত্র ছিল, শিবের সমতুল্য বীর, শিবের নিকটাত্মীয় বলে শিবের, এই যে শিবের সমতুল্য বীর, যে শিবের মতো অস্ত্রধারী। চণ্ডালে বসামানি রাজার আলয়ে, চণ্ডাল কাকে বলা হয়েছে? এই যে লক্ষণকে বলানো হয়েছে, এটা তো আমি লিখে দিছি। চণ্ডালে বসামানি রাজার আলয়ে পঙ্গকৃত্যে মেঘনাদের কোন অভিব্যক্তি সর্বাধিক জোরালো হয়েছে বলতো? লক্ষণের প্রতি ঘৃণা, লক্ষণের প্রতি ঘৃণা। মেঘনাদ লক্ষণকে কোথায় পাঠাতে চান? সমন ভবনে পাঠাতে চান। এরপরে কি, রাঘব দাস আমি, এখানে বিভীষণের নিজেকে দাস বলার পেছনে কারণটা কি বলতো? মননশীল ক্রিয়া, এই যে ভক্তি, তাকে ভক্তি করত, অনুসারী ছিল, ভক্ত ছিল, এই কারণে। দয়াল মুর্শিদ আমায় তোমার চরণে দিও ঠাই, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে এমন মানসিকতার লালন পালনকারীকে? বিভীষণ। ওই যে রাঘবের পদাশ্রয়ে আশ্রয় রক্ষার্থে আশ্রয়তেই আমি, সো বিভীষণ। এর পরেরটা দেখো তো, হে পৃথিব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, পৃথিব্য বলে কাকে সম্বোধন করা হয়েছে? বিভীষণকে। রাঘব দাস আমি, বিভীষণের এই উক্তির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বিশেষ ভূমিকায় অবতীর্ণ কাদের মিল আছে? রাজাকারদের, কারণ রাজাকাররা পাক বাহিনীর আশ্রয়ে রক্ষা নিছিল না। আচ্ছা, মেঘনাদ কাকে অজ্ঞ বলেছে? নিজেকে অজ্ঞ বলেছে, অজ্ঞ দাস আমি বিজ্ঞতম তুমি, তাহলে বিজ্ঞটা হচ্ছে এই গল্পে বিভীষণ বা পৃথিব্য। মেঘনাদ কাকে বিজ্ঞতম বলছে? এই যে বিভীষণকে বলছে। মেঘনাদকে অস্ত্রহীন যুদ্ধে আহ্বান করেছিল কে? লক্ষণ আহ্বান করেছিল। লক্ষণের আচরণে লঙ্কাপুরী শিশুরাও হাসবে এরূপ মনে করার কি কারণ বলতো? কারণ সে কাপুরুষের মতো আচরণ করেছে, কারণ অস্ত্রহীনকে কিভাবে যুদ্ধে ডাকছে। এবার একটু দেখো তো, দেবদৈত্য রণরণে কথা নররণে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? খুব সিম্পল, ত্রিপক্ষীয় যুদ্ধ, এক পক্ষ দ্বিপক্ষ ত্রিপক্ষ। সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, এখানে কার পরাক্রমের কথা বলা হচ্ছে? এই যে মেঘনাদ, যে আমি হারাইছি তো সবাইকে। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, এখানে দুরাচার দৈত্যটা লক্ষণ। এবার দেখো তো, বিভীষণের স্বজাতি বৈরী, বৈরী মানে হচ্ছে বিপরীত বা শত্রু, ভূমিকার পেছনে কোন বিষয়টা ক্রিয়াশীল ছিল? এই যে ধর্মবোধ, মনে আছে কোন ধর্মের মতে? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিবোধ, জলাঞ্জলি দিলা। এবার দেখো তো, বিভীষণের মতে লঙ্কার করুণ পরিণতির জন্য মূলত অনুঘটকটা কি? এই যে রাবণের পাপ কর্ম, মনে আছে? বিরত সতত পাপে দেবকুল, কিন্তু এই কনক লঙ্কা রাজা পাপ ডেকে আনছে, মজাইলা বিপদ ডেকে আনছে। এবার একটু দেখো তো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসত্রাস বলতে কাকে নির্দেশ করা হয়েছে? মেঘনাদকে নির্দেশ করা হয়েছে। মেঘনাদ কাকে বাসত্রাস বলা হয়েছে? মেঘনাদকে বাসত্রাস বলা হয়েছে কেন? ইন্দ্রের মতো ভয়ঙ্কর ছিল, ইন্দ্রকে আক্রমণ করেছে বলে? না, ইন্দ্রের ভয়ের কারণ, কারণ আমি বলছি ইন্দ্রের ভয় সৃষ্টির কারণ। মেঘনাদ রাক্ষস রাজানুজ বলে কাকে সম্বোধন করেছে? বিভীষণকে। হেন সহবাসে হে পৃথিব্য বর্বরতা কেন না শিখিবে, প্রকৃত অর্থে কার প্রতি ক্ষোভ প্রকাশ পেয়েছে? এই যে বিভীষণের প্রতি ক্ষোভ প্রকাশ পাইছে। এবার একটু দেখো তো, মেঘনাদের দৃষ্টিতে বিভীষণের বিমাতা সুলোর হয়ে গেছে, এটা সুলভ হবে, বিমাতা মানে সৎমায়ের মতো আচরণের পিছে কোনটা দায়ী? সঙ্গদোষের লোহাভাসে। বলছে না, হেন সহবাসে
বর্বরতা কেন না শিখিবে। এর পরবর্তী লাইনটা কি? বিভীষণের প্রতি মেঘনাদের বক্তব্যে কোনটি সর্বাধিক প্রাধান্য পেয়েছে? মেঘনাদের বক্তব্যে কোনটা সর্বাধিক প্রাধান্য পাইছে? এইটা একটু বলো তো। বীরত্ব, সাহসিকতা, নৈতিকতা, না সাজাত্যবোধ, যে নিজের জাতির প্রতি ভালোবাসা বা দেশপ্রেম। মেঘনাদের ভর্ৎসনা সত্ত্বেও বিভীষণ নিজেকে দোষী মনে না করার কারণ কি বলতো? তার দোষগুলোর ধারণা নেই বলে, ঘোষে গোড়ার প্রকৃতি মানুষ বলে, তার নৈতিক অবস্থার কারণে, ঘোষে প্রকৃতি অর্থে দোষী নই, এই যে নৈতিক অবস্থার কারণে। সিরাজ ও ঘসেটি বেগম চরিত্র দুটি সমতুল্য চরিত্রকে। মনে রাখো, সিরাজটা ছিল দেশপ্রেম, হ্যাঁ, দেশ প্রেমিক, প্রেমিক, হ্যাঁ। আর ঘসেটি ছিল কি বলতো? দেশদ্রোহী, সে ছিল দেশদ্রোহী। তাহলে অ্যান্সারটা কেমন হবে? এই যে মেঘনাদ ও বিভীষণ, হ্যাঁ, মেঘনাদ ও বিভীষণ। একটু পানি খেয়ে নিই। ওকে, দেখো, পূর্ণিয়া নামের জনৈক অমাত্য, অমাত্য মানে মন্ত্রী, এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে একটা মন্ত্রী। ওকে, দেখো, ইংরেজদের সাথে আতাত, আতাত কথাটার অর্থ হচ্ছে সম্পর্ক, সম্পর্ক। টিপু সুলতানের পতনকে অনিবার্য করে তুলেছিলেন। তার মানে এই পূর্ণিয়া নামক এটা হচ্ছে বিভীষণ, হ্যাঁ। আর ইংরেজরা বলতে হচ্ছে রাম লক্ষণ, আর এই টিপু সুলতান হচ্ছে মেঘনাদ, হ্যাঁ। আচ্ছা, পূর্ণিয়ার সমতুল্য ক্যারেক্টারটাকে বিভীষণ। মুক্তিযুদ্ধের সময় কলিমদ্দি দফাদার পাক হানাদার বাহিনীর সেবা যত্নের দায়িত্বপ্রাপ্ত হয়েও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যেহেতু করেনি, কারণ দেশপ্রেম কাজ করতেছিল। আচ্ছা, 7 কোটি সন্তান রে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এটা হচ্ছে ওই যে মুক্তিযুদ্ধের টাইমে কিছু মানুষ বাঙালি হয়েও বাঙালির বিপক্ষে চলে গেছিল, তাই বলতেছে 7 কোটি মানুষ ছিল কিন্তু সবাই বাঙালি ছিল না, হ্যাঁ, তারা মানুষ ছিল না, আসলে বাঙালি হয়েছিল বাট তারা অ্যাকচুয়ালি নৈতিকতাবোধ মানুষ ছিল না। তার মানে এটা বিভীষণ হবে। সে রাক্ষস হয়েও রাক্ষসদের কিন্তু হেল্প করেনি। মেঘনাদ যে কারণে বিভীষণকে গঞ্জনা করতে চাইলেও করে না, এটার কারণ হচ্ছে গুরুজন এবং পিতৃব্য বলে। এটা একদম শুরুতে পাবা, 1 ও 2। মেঘনাদের অপর নাম কি? অরিন্দম এবং ইন্দ্রজিৎ, কারেক্ট। অরিন্দম এবং ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলতে হচ্ছে এই যে বাসর মানে ইন্দ্র, আর জিৎ মানে হচ্ছে বিজয়ী, বিজয়ী, হ্যাঁ, বাসব বিজয়ী। তার মানে এটা বীরবাহুত তার বড় ভাইয়ের নাম, হ্যাঁ, বড় ভাই। সো অ্যান্সার আসতেছে 1 ও 2। পরবর্তীটা দেখো তো। হোমারের সাহিত্যে হেক্টরকে আমরা দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে খুঁজে পাই। কারণ হেক্টর ও মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম, সাজাত্যবোধ, হ্যাঁ, নিজ জাতির প্রতি ভালোবাসা এবং বিরচিত ব্যক্তিত্ব। অ্যান্সার আসতেছে সবগুলা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় লঙ্কা বোঝাতে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, কনক লঙ্কা রাজা, আর্যপুরী তো ব্যবহার করা হয় নাই। তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 3। এর পরবর্তী প্রশ্ন দেখো তো। বিভীষণের প্রতি মেঘনাদের ঘৃণাবোধ ব্যক্ত হওয়ার কারণ কি ছিল? এই যে তার বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহিতা এবং বর্বরতা, সবগুলা হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নটা দেখো তো। এর পরবর্তী প্রশ্ন, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? সঙ্গদোষে স্বর্গবাস অসৎ, হ্যাঁ, এটাও হয়। সঙ্গদোষে লোহাবাসে, এটা হয়। কিন্তু ঘরের শত্রু বিভীষণ, এটা তো এটার সাথে যায় না। অ্যান্সার 1 ও 2। সম্পত্তি নিয়ে চৌধুরী বংশের ইরফান চৌধুরী ও মোল্লা বংশের জামান মোল্লার বিরোধ। এটা হচ্ছে দুইটা পক্ষ। এক পর্যায়ে জামান মোল্লার ভাই কামাল মোল্লা ইরফানের পক্ষ নেয়। আয় হায় রে, এই সংবাদ শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান কামাল মোল্লা। যেহেতু কামাল মোল্লা জামান মোল্লার সাইড নেওয়ার কথা ছিল, কিন্তু সে নিল হচ্ছে ইরফানের সাইড। দ্যাট মিনস এটা তো বিভীষণ, কামাল মোল্লা তো বিভীষণ, হ্যাঁ, শত্রুপক্ষের সাথে মিশে গেল। কামাল মোল্লার প্রতি জামান মোল্লার আদর্শিক অবস্থান বোঝাতে বিভীষণের প্রতি মেঘনাদের যে
উক্তিগুলা প্রাসঙ্গিক। উচিত কি তব এ কাজ, এই যে প্রথম দুই, এই 1 ও 3টা, এটা তো হবে না। ছাড়দার অস্ত্রাগারে এখানে কি অস্ত্র নিয়ে কিছু হয়েছে? হয়নি। মুক্তিযোদ্ধা খবির মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর নবজাতকের মুখ দেখার জন্য রাতের অন্ধকারে নিজ বাড়িতে আসে, হানাদারদের এই খবরটি জানিয়ে দেয় তারই আপন ভাই। দ্যাট মিনস এই আপন ভাইটা হচ্ছে বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, রাজাকারদের হাতে খবির সে রাতেই সপরিবারে নিহত হয়। খবিরের আপন ভাই বিভীষণের প্রতি মেঘনাদের যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা হচ্ছে বিভীষণ। উক্ত দিকের সাথে সাদৃশ্যপূর্ণ কোনটা? নির্গুণ স্বজন শ্রেয়, এই যে নিজ গৃহপথ তার দেখাও তস করে, যে নিজের ঘরের পথ দেখাই দিছে, এটা। দীনবন্ধু, আচ্ছা একটু দেখো কাহিনীটা কি জানো, অ্যাডমিশনেও তো কিছু কোয়েশ্চেন আসে, তো তোমাদের কিন্তু আমি কবি পরিচিতি পড়াই নাই। হ্যাঁ, কবি পরিচিতি এটা কি পড়াইছি? এটা কিন্তু পড়াই নেই। এটা পড়তে হলে তোমাদের EBI 3.0-তে আসতে হবে, ওখানে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা দেওয়া আছে। একটু কোয়েশ্চেনগুলো দেখাই, তারপর দেখো যে আমরা কত ডিটেইলে পড়ি। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, এবং ঢাকা থেকে প্রকাশ পাওয়া প্রথম নাটকও ছিল এই নীল দর্পণটা। এবার একটু দেখো তো, মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ। এটা পাঠ এই কবি পরিচিতিতে গেলে পাবা। অক্ষরবৃত্ত ছন্দ কি, অমিত্রাক্ষর ছন্দ কি, সমিত্রাক্ষর ছন্দ কি, সনেট কি, স্বরবৃত্ত ছন্দ কি, মাত্রাবৃত্ত ছন্দ কি, পয়ার ছন্দ কি, মহাপয়ার ছন্দ কি, প্রত্যেকটা জিনিস EBI এর প্রথম ক্লাসে করানো হয়েছে। এবার একটু দেখো অ্যাডমিশনের কোয়েশ্চেন বা BCS এর কোয়েশ্চেন কি আসে। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটা? দেখো তোমাদেরকে যখন আমি বইটা পড়াইছি তখন এই অংশটাও আমি পড়াইছি যে কোনটা পত্রকাব্য কেমনে। এই দেখো একটু খেয়াল করো তোমরা, বীরাঙ্গনা পত্রকাব্য, ব্রজাঙ্গনা গীতিকাব্য। তার মানে বীরাঙ্গনা এটা কি আছে? এই যে বীরাঙ্গনা এইটা পত্রকাব্য, আর এইটা হচ্ছে একটা গীতিকাব্য, লিরিক পোয়েট্রি, গীতিকাব্য। এগুলা কিন্তু ইন ডেপথ পড়ানো। এখন বলবো ভাই BCS এরটা পড়ে তো লাভ নাই। দেখো একই প্রিপারেশনে অ্যাডমিশন এবং BCSটা হয়। হ্যাঁ, তারপরের প্রশ্ন দেখো, পরে অ্যাডমিশনের কোয়েশ্চেন পাবা। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটা? দেখো এইটা তার রচনা নয়। কেন? কারণ এই যে কবি পরিচিতি যখন পড়লাম তখন বেতাল পঞ্চবিংশতি এখানে ছিল না। ওই দেখো তিলোত্তমা সম্ভব আছে, এই দেখো বীরাঙ্গনা আছে, এই দেখো মেঘনাদ বধ আছে, দেখো প্রত্যেকটা আছে, এটাও আছে, হ্যাঁ এইটাও আছে, এটাও আছে, এইটাও আছে, বাট অ্যান্সার এটা, কারণ এটা নাই। এবার পরের প্রশ্ন দেখো, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনাটা কেমন বলতো? এইটা একটা পত্রকাব্য। এই দেখো 12তম BCS এর কোয়েশ্চেন। যদি বলতো মহাকাব্য তাহলে কোনটা হতো? মহাকাব্য বললে হতো হচ্ছে মেঘনাদ বধ। এগুলা কিন্তু EBI তে সলভ করানো সব। গীতিকাব্য হলে কোনটা হতো? এটা হতো ব্রজাঙ্গনা, ব্রজাঙ্গনা। আখ্যান কাব্য হলে কি হতো? তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব। ঠিক আছে, যদি এরকম আসতো প্রথম অমিত্রাক্ষর ছন্দ কোথায় ব্যবহার করা হয় পরীক্ষামূলকভাবে? এটা হতো হচ্ছে পদ্মাবতীতে। প্রথম অমিত্রাক্ষর ছন্দ সম্পূর্ণরূপে কোন কাব্যে ব্যবহার করা হয়? তিলোত্তমা সম্ভব 1860 সালে। এবং 1861 সালে কোন মহাকাব্য সম্পূর্ণরূপে অমিত্রাক্ষর ছন্দে রচনা করা? তবে হতো মেঘনাদ বধ। আচ্ছা, এইবার দেখো মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তককে, এটা জানো মাইকেল মধুসূদন দত্ত। আর মহাপয়ার ছন্দের সনেটকে, এইটা হতো রবি ঠাকুর। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? দেখো তো অপপ্রয়োগ মানে কি? অশ্রু জল, অশ্রু মানেই তো চোখের জল, তাহলে আবার জল দিয়ে চোখের জল জল করার তো দরকার নেই। বিভীষণ, এইটা কারেক্ট, বানান কারেক্ট। একত্রিত এটা ভুল, কেন? কারণ শব্দটা হচ্ছে একত্র। আর স্বস্তিক এটা ভুল, স্বস্তিক মানে এইটা, মানে স্ত্রী সহকারে, হ্যাঁ স্ত্রী সহিত বা স্ত্রীর সাথে। ক্লিয়ার? এটা ঢাবি ক ইউনিটের কোয়েশ্চেন। এবার একটু দেখো তো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কাকে বাসত্রাস বলা হয়েছে? ঢাবি ক ইউনিটের কোয়েশ্চেন। বাসত্রাস তো মেঘনাদ, বাসত্রাসকে মেঘনাদ। এবার দেখো তো, লঙ্কার কলঙ্ক আজীবন জীব আহবে প্রতি আহব শব্দের অর্থ কি? যুদ্ধ। দেখো এটা ক ইউনিটের কোয়েশ্চেন, ঢাবি।
এবার দেখো নিজ গৃহপথ তার দেখাও তস্করে, এখানে তস্কর মানে লক্ষণ, ঢাবি ক ইউনিট। এবার দেখো তো রুশিলা বাসবত্রাস, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসবত্রাসটাকে, বাসবত্রাস হচ্ছে মেঘনাদ। এবার দেখো তো নিচের কোন কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচনা করা হয়নি? বঙ্গভাষা, কারণ এটা একটা সনেট। এটা সম্পর্কেও আলোচনা করছি রে ইবিআইতে, তোরা ইবিআইতে আসিস, খুব উপকার হবে, একবারে একাডেমিক টু অ্যাডমিশন হয়ে যাবে, এরপরে অ্যাডমিশন কোর্স না করলেও হবে তোমাদের। বঙ্গভাষা সনেটের প্রথমে কি নামে পরিচিত? এটা তো পারবা না, এটা কেউ পারবে না। দেখো তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশনে তাও আর 2বার আসছে, এটা পারা সম্ভব। যে এই কবিতার আগের নাম কি ছিল? সম্ভব তখনই যখন ইবিআইতে রেগুলার প্র্যাকটিস করবা তখন। এবার একটু আসো তো কি হইল? আচ্ছা, তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ কি? চাচা। এবার একটু দেখো তো নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা, কর্মদোষটা কার? এই কর্মদোষটা হলো রাবণের। যার গতি যার নিজ সহ সহনিজ সে দুর্মতি, তার মানে এটার আগে গতি শব্দটা বসবে। দেখছো আমরা রেগুলার অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতেছি। এবার একটু দেখো তো বঙ্গভাষা কবিতার মূল বিষয় কোনটা? হ্যাঁ, বঙ্গভাষা কবিতার মূল বিষয় হচ্ছে মাতৃভাষার জয়গান। সো আমরা তো বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পড়িনি, কিন্তু ইবিআইতে পড়ানো হয়েছে, তোমরা যুক্ত হতে পারো। এবার দেখো তো রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম নিকষা, সুমিত্রা লক্ষণ এবং শত্রুঘ্নের মায়ের নাম বাসন্তী তো নাই, কইকেয়ী ভরতের মায়ের নাম। মেঘনাদের পিতামহী, পিতামহ মানে দাদা, পিতামহী মানে দাদি, দ্যাট মিনস এই যে নিকষা। এবার একটু দেখো তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে, কোন বিভক্তি? এটা কি পারবো? এটা তো পারবো না, কিন্তু এই কারক বিভক্তি আমরা কিন্তু এসএসসিতে করে আসছি, আবার তোমরা এইচএসসির পরে এসএসসির পড়া পড়তে হবে। এবার একটু আসো, হ্যাঁ এবার একটু আসো। আচ্ছা খেয়াল করো বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের লক্ষ্মী শব্দটা কি? লক্ষ্মী মানে কি বলতো? লক্ষ্য করে। এবার একটু দেখো তো নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার পূজা করত? অগ্নি দেবতা। এবার একটু দেখো তো নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি, কপি শব্দের অর্থ কি? ক্রুব্ধ হওয়া, গর্জে ওঠা, তার মানে এই যে গর্জে ওঠা। হ্যাঁ, এবার একটু দেখো তো পরদোষে কে চায় মজিতে, উক্তিটা কার? উক্তিটা বিভীষণের। দেখছো ঘ ইউনিটের কোয়েশ্চেন, কি সোজা কোয়েশ্চেন। দ্য কেপটিভ লেডি, হ্যাঁ এই কাব্যগ্রন্থটা কোন কবির লেখা? এটা মাইকেল মধুসূদন দত্তের প্রথম বই ছিল। তাহলে এবার মাত্র 2.5 ঘন্টাতে পুরা ডান বিভীষণের প্রতি মেঘনাদ, একেবারে একাডেমিক টু অ্যাডমিশন। হ্যাঁ, খালি কবি পরিচিতি কিন্তু করাই নেই। তো এটা করতে তোমরা আমাদের ইবিআই কোর্সটাতে যুক্ত হতে পারো। কেমন লাগলো একটু বিবেচনা করে দেখো, ভালো লাগলে যুক্ত হয়েও, ভালো না লাগলে যুক্ত হয়েও না। ওকে, সো ডান। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ, হয় কোর্সে, না হয় কোর্সের বাইরে কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।